কথা না বাড়িয়ে যিনি আমার গেস্ট, শুরুতেই তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, প্রথমে আপনার নামটা একটু বলতে হবে। আমার নাম মেহরুন্নেসা তানিয়া। মেহরুন্নেসা তানিয়া। জি। আমার অনুষ্ঠানে যারা আসেন অতিথি তারা তাদের বয়স বলেন, তো সেক্ষেত্রে আপনার তো বলতে কোনো আপত্তি নেই? না, আপত্তি নেই। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে এখন 31 রানিং। 31 রানি। সো তানিয়া, আমরা এই অনুষ্ঠানটা যখন নির্মাণ করছি এই সময়ে আমাদের জীবন গল্প বলার ধরনটা একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা শুধুমাত্র রেডিও কেন্দ্রিক করি না, এটা আমরা অডিও ভিজুয়াল যে ব্যাপারটা থাকে, রাইট, আমরা সোশ্যাল মিডিয়াতেও এই কন্টেন্টগুলো নিয়ে এখন কাজ করছি। সো আপনার এই অনুষ্ঠানটা লক্ষ লক্ষ মানুষ দেখবে এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক অনেক মানুষ দেখার সুযোগ আছে। তো এরকম একটা অনুষ্ঠানে আপনি জেনে শুনে কেন আসলেন? আসলে আমি আমার জীবন গল্প যেটা শেয়ার করতে চাচ্ছি সবার সাথে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যে পরিবার থেকে বিলং করি, আমার ছোটবেলা যেভাবে কেটেছে এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা ইয়ারে আমি যে চেঞ্জেস দেখতে পেরেছি আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে, এই জিনিসটা একজন স্পেশালি আমি মেয়েদের কথা বলবো যে তার জন্য একটা ইন্সপিরেশন হয়ে থাকতে পারে। সো সেই জায়গা থেকে আপনি আপনারটা শেয়ার করতে এসেছেন। সো আমরা স্টার্ট করতে পারি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার বলার আছে প্লিজ। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমি হচ্ছে বেসিক্যালি ঢাকার মেয়ে। আমার দেশের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ, বাহারবিটি। ওকে, শুরু করুন প্লিজ। আমার ছোটবেলা কেটেছে, আমরা হচ্ছে যৌথ পরিবার থেকে বড় হয়েছি শ্যামবাজার, পুরান ঢাকা। এবং আমার স্কুল ছিল হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, যেটা হচ্ছে লক্ষ্মীবাজারে অবস্থিত। আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নেই। আমি হচ্ছে মেঝো। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে অলমোস্ট 10 বছর, 2টা বাচ্চা আছে। তো আমার আব্বুরা হচ্ছে মানে সবাই খুব অবাক হয় যে আমার আব্বুরা খুব ফ্যামিলি আর কি খুব বড়। আমার আব্বুরা 10 ভাই 1 বোন। আমার আব্বু হচ্ছে মেঝো, আমিও মেঝো সন্তান। তো ছোটবেলার আপনার সবকিছুই খুব সুন্দর গোছানো ছিল, মানে একসাথে বেড়ে ওঠা, কাজিনদের সাথে খেলাধুলা করা। পুরান ঢাকাতে কি এটা? পুরান ঢাকা। ওকে। তো ওখানে তো প্রচুর মানে উৎসব জারি হোক না কেন সবকিছুতে একটা আমেজ লেগেই থাকে। পৌষ সংক্রান্তিও আমরা খুব ভালো মতো পালন করি। সো ছোটবেলা পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, স্কুল পর্যন্তও ঠিক ছিল। যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আমার বাবা হচ্ছে, আমি একটু বলিনি, আমার বাবা হচ্ছে পেশাগতভাবে হচ্ছে ব্যবসায়ী। এবং আমার যে বাকি চাচারা আছে আমাদের ফ্যামিলিতে টোটাল 4 জন ডাক্তার। একজন আছে হচ্ছে আপনার এনবিআর এর এখন ফার্স্ট সেক্রেটারি হিসেবে আমার চাচা। আর হচ্ছে আমার বাকি চাচারা হচ্ছে বিজনেস করে। তো আমার বাবা নটরডেম কলেজ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং তখন থেকে উনি ব্যবসার সাথে জড়িত। আচ্ছা। আমাদের বেসিক্যালি ব্যবসাটা ছিল হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, যেটা কাঁচামাল শ্যামবাজারে, যেটা আদা, রসুন, পেঁয়াজ এই ধরনের। তো আমাদের নিজস্ব আড়ত ছিল। ওকে। তো যেগুলো আপনার সব ছোটবেলার মেমরি? সব ছোটবেলার মেমরি। ওকে। তখন পর্যন্ত মানে একদম স্পেসিফিক ভাবে যদি বলি যে ফিনান্সিয়ালি নিড বা অভাব জিনিসটা কি, এটা আমি কখনো বা আমার বড় বোনও কখনো আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ফেস করিনি বা ফিল করিনি। যেহেতু আব্বু আগে থেকেই পূর্ব ব্যবসায়ী ছিল, আমার চাচাদের মধ্যে যদি আমরা যেটা মনে করি ভালো থাকা, মানে সমাজে একটা ভালো থাকা, যেটা বলতে বুঝি যে নিজের একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, এটাকে মোটামুটি সাধারণ জ্ঞানে আর কি আমরা ভালো থাকা বুঝি। তো সেটা আমাদের সবার আগেই হয়ে যায়। আমার বাকি চাচাদের মধ্যে আমার আব্বুই হচ্ছে সবার আগে আপনার গাড়ি কেনে। হ্যাঁ। এবং তখন দেখা গেছে যে আমাদের যে স্কুলের যাতায়াত সবকিছুর জন্য আমাদের সাথে একজন বডিগার্ড ঠিক বলবো না, একজন কেয়ারটেকার থাকতো। কারণ যেহেতু পুরান ঢাকা অনেক হিজিবিজি এলাকা এবং আমাদের যে ফ্যামিলিতে আসলে আমরা বিলং করি ওইখানে তখন পর্যন্ত আমরা অত, এখনো বলবো যে আমরা অত বেশি এক্সট্রোভার্ট না। মানে আপনি প্রতিবেশীর বাসায় যাচ্ছি বা সকালে বের হচ্ছি, রাতে আসছি, কোথায় গেল কোনো খোঁজ খবর নাই। সব সময় আমাদের একজন গার্জিয়ান মানে সাথে সব সময় থাকতো। যাওয়ার ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই, বাট সবসময় থাকতো। তো তখন থেকে দেখা গেছে যে আমরা দেশের বাইরে কখনো যাওয়া হয়নি। আব্বু যেহেতু ব্যবসায়ী ছিল খুবই ব্যস্ত থাকতো, বাট আমরা অলমোস্ট দেখা গেছে যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত অলরেডি 5-6 বার কক্সবাজার ঘুরতে চলে গেলাম, সিলেটে চলে গেলাম চাচাদের সাথে। তো এই ধরনের মেমোরিগুলো ছিল। আর আমাদের টিফিন কস্ট যেমন যদি বলি, আমারটা আমি আপনার স্কুলে যখন যাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল ছিল 5-6 জন, এদেরকে নিয়ে আমি কখনো একা খেতে পছন্দ করতাম না। তো পকেট মানি যেহেতু আব্বু দিত,
তো তখন আব্বুর কাছে চেয়েই নিতাম যে আজকে আমরা এটা খাবো এটা খাবো। প্রতিদিনই দেখা গেছে যে আমরা টিফিন পিরিয়ডে তো টিফিন খাচ্ছি, দেন ছুটির পরেও আবার একটা আড্ডা হতো। তো এই নিয়ে মানে সবসময় হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকতো যে কি ব্যাপার, ছুটি হয়ে গেছে, তুমি এখনো বাসা থেকে স্কুল থেকে ফিরছো না? যে আব্বু আমি এখন খাচ্ছি, আমি খেয়েই চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত কেয়ারটেকার আমাদের সাথে, মানে যেটাকে মনে হয় যে আপনার সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা, ওকে, একদম ওই ট্রিটমেন্টটাই আমি ছোটবেলা থেকে পেয়ে পেয়েছিলেন। হ্যাঁ, তো যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, আমার ইন্টারমিডিয়েট ছিল আপনার মতিঝিল আইডিয়াল কলেজ। আমরা তখন আমাদের একটা নোয়া গাড়ি ছিল আর একটা পাজেরো ছিল। নোয়া এবং পাজেরো দুটা গাড়ি ছিল। তা আব্বু অ্যাজ ইউজুয়াল আগের মতোই ব্যস্ত। আমাদের যেহেতু ছোটবেলাটা থেকেই আমরা দেখেছি আব্বুকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে, সো ওই বয়সে আসলে আব্বু কি ব্যবসা করছে, কার কার সাথে করছে, তার পার্টনার কয়জন, তার কত টাকা ঋণ আছে, বা তার কি কত টাকা সাকসেস আছে, তার ব্যাংক ব্যালেন্স কত, অ্যাসেট কি কি, এগুলো কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি, ইভেন কখনো জানতেও পারিনি। কারণ আব্বু যেহেতু খুব অল্প বয়স থেকে এন্টারপ্রেনার হয়ে গিয়েছিল, উনি বেসিক্যালি মেন ডিসিশনগুলো উনি একা একাই নিত। আচ্ছা। আর আমার আম্মুর কথা যদি বলি, আম্মু একান্তই পর্দানশীল এবং হচ্ছে আপনার ধার্মিক ছিল। সো আম্মুর সাথে আব্বু এই ধরনের ব্যবসায়িক আলাপচারিতা খুব একটা বেশি শেয়ার করতো না। আব্বুকে প্রায় দেখতাম যে হচ্ছে রাতে ঘুমাচ্ছে না, তো আমরা খুব মানে জিজ্ঞেস করতাম, জানার চেষ্টা করতাম, ঘুমের ট্যাবলেট নিচ্ছে, সবকিছু খাচ্ছে। আব্বুর আবার হার্টেরও প্রবলেম ছিল। মানে এরকম কখনো দেখেননি? এরকম কখনো দেখিনি, ওকে, কারণ সবসময় ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো উনি যেহেতু মানে আমাদের সাথে কিছু শেয়ার করতো না, আমরা তখন বয়সে অনেক ছোট, মাত্র মানে মেট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে ঢুকেছি, আমাদের সাথে তেমন কিছু শেয়ার করতো না। হয়তো এই সেন্স থেকেও করতো না যে ও তো মেয়ে মানুষ, ও তো আমার ছেলে না, হয়তো ছেলে হলে শেয়ার করতো, এরকম হতে পারে। তো অনেক দিন মানে এরকম জিজ্ঞাসাবাদের পর যখন ডাইনিং টেবিলে খেতে বসি, একদিন ফোনে কথা বলছে, তখন কনভারসেশন এই পাশ থেকে আমি যতটুকু শুনে বুঝলাম যে কোনো একটা কারণে উনি কাউকে একটা চেক দিয়েছে অন্য কারো গ্যারান্টার হয়ে, এবং সেই চেকটার টাকা অ্যাকচুয়ালি যার দেওয়ার কথা ছিল সে দিতে পারেনি। তখন আপনি ইন্টারে পড়েন? তখন আমি ইন্টারে পড়ি। আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে? আমার বড় বোনের বিয়ে হয়নি। তখনও বিয়ে হয়নি? আচ্ছা, ওকে। তো আব্বুর যখন দেখলাম যে এই পাশ থেকে যখন শুনলাম যে এরকম কাউকে একটা চেক দিয়েছে, সেই চেকের এগেনস্টে এখন সে থ্রেট দিচ্ছে যে আপনি যদি টাকা গ্যারান্টার হয়েছেন, আপনি যদি না দেন তাহলে এটা তো আমরা কেস করে দিব। তো খুব বড় অ্যামাউন্টের, কোটি টাকার উপরে একটা চেক ছিল। তা এই অবস্থাতে যখন আব্বুকে আমি নিজে থেকে, আমি আব্বুর সাথে খুবই ফ্র্যাঙ্ক একদম ছোটবেলা থেকে। আমার ছোট বোনরা সবাই মানে আব্বুকে খুব ভয় করে বা শ্রদ্ধা করে, যেটাই করে, বাট আমি খুব ফ্র্যাঙ্ক। আমি সবসময় ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমার কোনো ডিমান্ড আছে কিনা এগুলো সবসময় সরাসরি বলতে পছন্দ করতাম। তো আব্বুকে যখন আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে হচ্ছে কোনো সমস্যা কিনা, তুমি কিসের চেকের ব্যাপারে কথা বলছিলাম, তো তখন বললো যে না কিছু না, এই একটু প্রবলেম হয়েছে আর কি। তো উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তখন আমি বললাম, না তোমাকে আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি তুমি ঘুমাচ্ছ না, কেউ কি তোমাকে ফোনে কোনো থ্রেট করতেছে? তাহলে বলো, সলিউশন তো আছে। মানে বোনদের মধ্যে আপনি সবচেয়ে বেশি ফ্রি ছিলেন? মানে এই ধরনের কোশ্চেন তো বড় বোনের করার কথা। বড় বোনের করার কথা, এক্স্যাক্টলি, কিন্তু আমি আব্বুর সাথে বেশি ফ্র্যাঙ্কলি ছিলাম সব ব্যাপারে। তো আব্বু তখন বললো যে, তখন আমার সাথে শেয়ার করলো ঘটনা যে এরকম আমি তো একজনের উপকার করতে গিয়ে এখন আমি ফেসে গেছি। তো এখন দেখা যাচ্ছে যে ও টাকা তার দিচ্ছে না, এখন তারা আমাকে থ্রেট করছে যে হচ্ছে যদি না করি তাহলে চেকের মামলা হয়ে যাবে। এর মধ্যে একটা ছোট করে বলে রাখি, আমাদের মানে বিজনেস পারপাসে আব্বু ব্যাংক থেকে লোন নিয়েছিল বেশ কিছু অ্যামাউন্টের। তো ব্যাংক থেকে লোন নেওয়ার পরে সেই লোন এরকম বাড়তে বাড়তে বছরে বছরে বাড়তে বাড়তে প্রায় আপনার 24 কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছিল। ও, এটা আপনারা কেউ জানতেন না? আমরা জানতাম না, মাই গুডনেস। কারণ এটা তো আমি যখন ছোট, আরো ছোট, তখন থেকে হচ্ছে। আচ্ছা, তখন থেকে হচ্ছে? হ্যাঁ, তখন থেকে অলরেডি হচ্ছে। মানে আমি ইন্টারের পরেই আমার মেন হচ্ছে আপনার মানে ক্রাইসিসটা শুরু হয়, সবকিছু আস্তে আস্তে খোলাসা হতে থাকে। ওই পর্যন্ত আমরা কিছুই জানতাম না। ওকে। তো আব্বু তখন বললো যে না, এরকম কিছু প্রবলেম হয়, সমস্যা নেই, আমি কথা বলে এটাকে আমি সর্ট আউট করে নিব। একদিন দুই দিন আবার গেল, 3 দিনের দিন আবার যখন দেখলাম এখনো তাকে ফোনে মানে কন্টিনিউ কিছু লোক মানে হয়তো হুমকি ধামকি দিচ্ছে, তখন আমি বললাম ব্যাপারটা আমি আবার আমার দাদার সাথে চাচাদের সাথে শেয়ার করার জন্য আব্বুরে বললাম যে আচ্ছা ঘটনাটা কি আমাকে বলো, আমরা কোন একটা সর্ট আউট তো করবো। এখন এখানে যদি তোমারও কোনো ফল্ট থেকে থাকে বা যারই ফল্ট, এটা একটা সর্ট আউট করতে হবে। এভাবে ঝগড়াঝাটি করে তো আসলে ঝামেলা বাড়বে, ঝামেলা কমবে না। তো ওইখান থেকে দেখা গেলো যে হ্যাঁ, আবু বললো যে অমুকের কাছ থেকে আমি এই চেকটা আমি দিয়েছিলাম, কিন্তু এখন তো ওই উল্টা আমাকে থ্রেট দিচ্ছে। ওকে।
তো এই জিনিসটা যখন আমি চাচাদের সাথে শেয়ার করি, তখন আমি শেয়ার করতে গিয়ে দেখলাম যে হচ্ছে মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এই জন্য আমি শেয়ার করতে গিয়েছিলাম ধরেন 5% একটা প্রবলেমের কথা, কিন্তু গিয়ে জানতে পারি অলমোস্ট 80% একটা প্রবলেম নিয়ে আমরা অলরেডি চলছি, মুভ করছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার শরীরের কোনো একটা জায়গায় ছোট্ট একটা কিছু হয়েছে বলে আমি ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু গিয়ে দেখি যে ক্যান্সার হয়ে বসে আছে। সঠিক। হ্যাঁ। এবং যখন মানে দেখলাম যে আব্বু এত কিছু শুরুর থেকে আমাদের কাছে মানে হাইডের পর হাইড করে আসতেছে, আমরা জানি না। আমাদের যে বাসাটা ছিল, নিজেদের বাড়ি ছিল যেটা শ্যামবাজারে 9 তলা বিল্ডিং ছিল, আব্বু পাকিস্তান থেকে মার্বেল পাথর ইম্পোর্ট করে ওই বাসাটা বানায়। মাই গুডনেস। ওটার নিচেই আমাদের আড়ত ছিল। সেই বাসাটার এগেনস্টে অলরেডি আপনার মানে নিলামের নোটিশ চলে আসছে পত্রিকাতে, লোনের এগেনস্টে, যে যদি লোনটা শোধ না করেন টাইমলি, অলরেডি তো চেকের ব্যাপারটা ছিলই একটা মাইনর জিনিস, বাট এটা যখন জানতে পারি যে পত্রিকাতে চলে আসছে নিলাম হবে, এটা তো মানে সেই লেভেলের একটা বদনাম। বিশেষ করে আমাদের মতো ফ্যামিলি, আমরা তো ওখানে আমাদের ব্যবসা, আমার দাদা 1964 থেকে ব্যবসা করে, সো ওখানে আমরা খুবই রিনোন। তো যখন এটা জানলাম, আমার জাস্ট এটাই মনে হচ্ছিল যে তাহলে আমাদেরকে কেন বলা হয় নাই, আমরা তো অ্যাটলিস্ট হয়তো কিছু করতে পারতাম না, বাট একটা সাজেশন মেয়ে হিসেবে যতটুকু গাইডলাইন দেওয়ার কথা ততটুকু তো দিতে পারতাম, যতটুকুই নলেজে ছিল। তো এটা জানার পর তো তখন আব্বুকে গিয়ে আবার যখন বাসা ব্যাক করে আব্বুকে বললাম, আব্বু এই ঘটনা, তাহলে আমাদেরকে কিছু বলো নাই কেন? বলে তোরা টেনশন করবি এই জন্য বলি নাই। তোরা টেনশন করবি, আমরা যে তোমার 4টা মেয়ে, আম্মু আছে, আমাদের যদি আজকে বাড়িটা মাথার উপর থেকে ছাদটা যদি সরে যায়, আমরা যাব কোথায়? তাহলে ফিউচার প্ল্যান কি? তোমার তো একটা ব্যাকআপ তো থাকবে, তুমি এত বছর ধরে বিজনেস করতেছো, তো সেখানে তো মানে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট তো থাকবে, হয়তো এফডিআর থাকবে, না তো অন্য কোথাও জায়গা কেনা থাকবে, কোনো ফ্ল্যাট কেনা থাকবে, আমাদের তাহলে সিকিউরিটি সিস্টেমটা কি ফিউচার? তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি কিভাবে এত টাকা মানে লস হলো তোমার, বা এত লোনটা কিসের জন্য হলো, এটার অ্যানসার কি দিয়েছিল সে? এটার অ্যানসার বলতে আব্বু যেহেতু অল্প বয়স থেকে ব্যবসা করছে, তো যখন দেখছে যে একটা বিজনেস করে ভালোই প্রফিট হচ্ছে, তখন একই সাথে আরো 3টা বিজনেস করে ফেলছে, এবং সবগুলোতে মোটামুটি ধরা গেছে। সবগুলোতে মোটামুটি যেমন প্রফিট করেছে। ব্যবসা আসলে হয় কি, যে লাভ হলে 500 টাকা লাভ হয়, লস হলে বা 5000 টাকা একসাথেই লস হয়। ট্রু। জাস্ট এই কারণেই আপনার ওই ব্যাংক লোনে যাওয়ার কারণে আমার দাদার সবসময় নিষেধ ছিল যে ব্যাংকে লোন করো না, কারণ এটা আমাদেরকে মানায় না, সবাইকে ব্যাংক লোন মানায় না। তো উনি জানায়ও নেই যে উনি ব্যাংক লোন করছে। তো অনেক কিছুর ব্যাপারের কারণে উনি অনেকের কাছে ইনফরমেশন হাইড করে গেছে। কিন্তু এই যে আমার যে একটা ইনসিকিউর আমি ফিল করলাম তখন, যে আমাদেরকে জানাও নাই, তাহলে এখন যদি বাসাটা সত্যি সত্যি নিলাম করে দিতে হয় বা কাউকে সেল করে দিতে হয়, আমরা কোথায় যাব? রাইট। তখন আব্বুর কাছে এটার কোনো অ্যান্সার নাই। অ্যান্সার এই জন্য নাই যে উনি ভাবছে যে ব্যাংক ব্যালেন্স তো আছে, আমরা কোথাও না কোথাও যাব, কোথাও না কোথাও গিয়ে উঠবো। বাট এই যে একটা ট্রিপ্লেক্স বাসা, 9 তলা বিল্ডিং, যেটা বানাতে খরচ হয় আনুমানিক 10 কোটি টাকার কাছাকাছি, কিন্তু পরে বদনামের ভয়ে কারো কাছে সেল করে দিলাম 2.25 কোটি টাকা, মানে মাত্র 2.25 কোটি টাকায়। তো এখানে তো অলমোস্ট লস। আমি যদি এখান থেকে প্রফিট করে বের করতে পারতাম, তাহলে আমার সেকেন্ড কোন অ্যাড্রেস আমি করতে পারতাম। সো এটা আপনার ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় ঘটনা। ওকে। তারপরে আমরা এখন যেহেতু বাসা সেল করেই দিতে হবে, আমরা চাচ্ছি না যে এটা পত্রিকাতে উঠে নিলাম হোক, কারণ এটা বদনাম হয়ে যাবে। তখন গিয়ে আমরা আশ্রয় নিই আমাদের দাদি বাসায়, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে অলরেডি আমার চাচারাও থাকছিল। তো ওখানে অলমোস্ট আমরা 2 বছর থাকি। এটা কোথায়? শ্যামবাজারি। আচ্ছা, ওকে। আমরা যেখানটায় ছিলাম, তারপর যেহেতু আমাদের এখন আব্বু, আমরা যখন কোশ্চেন করলাম যে কোনো ফিক্সড ডিপোজিট বা হচ্ছে আমাদের নামে কোনো ফ্ল্যাট কেনা, জমি কেনা, এরকম কোনো কিছুই, কোনো প্ল্যানিং সে করেনি, শুধু বিজনেসই করে গিয়েছে। তো 2 বছর দাদি বাসায় থাকার পরে আমাদের পড়ালেখার পারপাসে, ততদিনে আমার ইন্টারমিডিয়েট শেষ, আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম, 2 বছরের ইন্টারমিডিয়েট শেষ। তখন আমি অনার্সে ভর্তি হবো ঢাকা সিটি কলেজে। তো ডিস্টেন্সটা অনেক বেড়ে যায়, যে এখান থেকে আবার ধানমন্ডি এসে ক্লাস করতে হবে। আমার বড় ততদিনে কি হয়েছে, আপনার বাবার বিজনেস সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে? তখন বিজনেস যেটা ছিল আমাদের আড়তের, সেটা সম্পূর্ণ নেই, এবং উনি ট্রাই করছিল ওনার যেটা আপনার ফিক্সড টাকা আছে সেটা দিয়ে নতুন কোনো ব্যবসা দাঁড় করানোর, পার্টনারশিপে অন্য কারোর সাথে। এরকম কন্টিনিউ উনি ট্রাই করে যাচ্ছে, যেটাই ট্রাই করছে সেটা ফল হচ্ছে, যেটাই ট্রাই করছে সেটা ফল হচ্ছে। এটার মধ্যে মানে শুধুমাত্র যে লোনের কারণে আব্বু মানে ডুবে গেছে সেটা বলবো না, এখানে আপনার 50% দায়ভার ওরকম মানুষেরও আছে যারা হয়তো, আব্বু এরকম ছিল, আব্বুর নামই অনেকে দিয়ে দিয়েছিল যে আপনি তো হাতেম তাই, যেই হেল্প চেতে আসে আপনি তাকেই হেল্প করেন। আচ্ছা। আপনি কোনো প্রমাণ ঘেটে দেখেন না যে আসলেই কি সে নিডি কিনা।
আচ্ছা, কেউ একজন এসে কান্না করলো আপনার সামনে, আপনি দুহাত ভরে ড্রাই করে যা আছে আপনি দিয়ে দিলেন। তো এই যে আব্বুর অনেস্টির একটা মিসইউজ, এটা কিন্তু উনি আমাদেরকে না জানায় অনবরত করে গেছে। নয়তো একটা মানুষ এত বছর ব্যবসা করছে, এতগুলো টাকা ওনার মানে ওইখান থেকে রেভিনিউ আসছে, তাহলে টাকাটা নিয়ে কেন কোনো ফিউচার প্ল্যানিং হয়নি? উনি কন্টিনিউ এই জিনিসগুলো করে গেছে, যে এই টাকা চাইছে আমার আজকে বাচ্চার অপারেশন করতে হবে, বা আমার ব্যবসা ডুবে গেছে, আমি একটা নতুন স্টার্ট আপ করবো, সেই ক্ষেত্রে আমাকে কি হেল্প করতে পারেন? এই মানে দান খয়রাতগুলো উনি কন্টিনিউ করে গেছে। এবং কারোর জন্য যদি আমি কোনো কিছু করি, যদি সেটা যদি লোন হিসেবে হয়, সেটার এগেনস্টে তো একটা দলিল বা একটা ডকুমেন্ট কিছু একটা তো আমার থাকবে, যেহেতু সেটা আমি ফিডব্যাক পাবো। আব্বুর কোনো লোনের এগেনস্টে যাদেরকে লোন দিয়েছে কোনো ডকুমেন্ট ছিল না। সো যখন তাদের অবস্থা ভালোর দিকে চলে যায়, তখন কিন্তু তারা আব্বুকে চিনে নাই। ওকে ওকে, তখন একদম মানে টোটালি অপোজিট হয়ে গেছে, কয়েন ঘুরে গেছে, তখন তারা আব্বুকে চেনে না। অলরেডি তো আব্বুর ব্যবসা ডাউন, এখন সে অনবরত স্ট্রাগল করছে কিভাবে, কারণ সংসার তো চালাতে হবে, তার 4টা মেয়ে। তখন আপনার বড় বোনের বিয়ে হয়নি? তখন আমার বড় বোনের বিয়ে হয়নি। আমি যখন সিটি কলেজে অনার্সে ভর্তি হই, তো অনার্সের সেকেন্ড ইয়ারে পড়াকালীন সময় আমার বড় বোনের বিয়ে হয়। তো আমাদের এখন, আমার তো আগে ছিল পুরান ঢাকায় স্কুল, আমি যাতায়াত করতাম আমার নিজস্ব গাড়িতে। কিন্তু এখন সিনারিওটা পুরোটা মানে একটা সিনেমার মতো আর কি চেঞ্জ হয়ে গিয়েছে, যে এখন আমরা থাকি পুরান ঢাকায়, বাট আমাকে ক্লাস করতে যেতে হচ্ছে সিটি কলেজে। আমার বোন তখন পড়তো আপনার স্ট্যামফোর্ডে, এনভায়রনমেন্টাল সায়েন্সে। তো যাতায়াত ব্যবস্থার জন্য আমাদের দাদিবাসায় যতগুলো গাড়ি ছিল, আসলে সব চাচারাই যার যার পার্সোনাল গাড়ি ইউজ করতো। যে ডাক্তার সে তার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, যে ব্যবসায়ী সে তার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তো এই কমিউনিকেশন গ্যাপটা কিভাবে ইরেজ করা যায়, সবকিছুই দেখা গেল যে একটা টানাপোড়ার মধ্যে চলে আসতেছে। তো যে মেয়ে আমি কোনোদিন মানে গাড়ি ছাড়া কোথাও মুভ করিনি, আমি তখন বাসে উঠি, পাবলিক বাস, মালঞ্চ বাসে করে আমি সূত্রপুর বাস স্ট্যান্ড থেকে আমি সিটি কলেজে আসা শুরু করি। কিন্তু বাসের টিকিট কিভাবে কাটতে হয়, কি বলতে হয়, বাসের হ্যান্ডেল কোনটা ধরে উঠবো, কোন সিটে বসতে হয়, বা আর কোনো ফর্মালিটিস আমি কখনো জীবনে কোনোদিন পাবলিক বাসে উঠিনি। বাসে ওঠার এক্সপিরিয়েন্স দুবারই হয়েছে, যেটা আমি মানে আমার স্কুল থেকে আমাদেরকে স্টাডি ট্যুরে পিকনিকে নিয়ে যেত তখন। সো আমি ওইখান থেকে যখন যাতায়াত শুরু করি, আমি গাড়ির ব্যবস্থা যখন সাপোর্টটা দাদিবাসার থেকে পাইনি বলবো না, পেয়েছি সময়ে অসময়ে, কারণ যেহেতু সবাই পার্সোনাল গাড়ি ইউজ করে, সবসময় ওরকম হতো না। তো আমার ক্লাস থাকতো ধরেন সকাল 8:45-র মধ্যে, 7:30-র মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে এবং 1টার মধ্যে ক্লাস শেষ। বাট সেই আমাকে উঠতে হতো ভোর 6টায়, আমি বাস কাউন্টারে গিয়ে তারপর হচ্ছে বাসের টিকিট কেটে আমি 7:45-র মধ্যে ক্লাসে উপস্থিত। এবং আমাদের সিটি কলেজের রুলসটা এত স্ট্রিক্ট ছিল যে 85% যদি আমার প্রেজেন্ট না থাকে, সেক্ষেত্রে আমাকে পরীক্ষাতে অ্যালাউ করা হবে না। এবং ছুটির পরে আমি আবার আমার ভাড়া বাঁচানোর জন্য, কারণ তখন অলরেডি কিন্তু আমি ফেস করতেছি, আমি যে আগে আব্বুর কাছ থেকে পকেট থেকে 200 টাকা 300 টাকা নিয়ে গিয়ে ফ্রেন্ডদের নিয়ে টিফিন করতাম, সেই আমি এখন আমার টিফিনের খরচ বাঁচানোর জন্য আমি আসার সময়, ব্যাক আসার সময় দেখা গেছে যে আমি আর বাস ইউজ করছি না, কারণ আমার 8 নম্বর চাচি তখন পপুলার মেডিকেলে। তো আমি স্টার কাবাব যেটা আছে ধানমন্ডিতে সিটি কলেজের পাশেই, ক্লাস শেষে 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্টার কাবাব বেকারিতে আমি ওয়েট করতাম। তো ওয়েট করতে করতে দেখা গেছে যে মানে এতক্ষণ তো আসলে একা একা বসে থাকা যায় না, গেলাম কিছু খেলাম, কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকবো, ব্যাগ নিয়ে কখনো কখনো ঘুমিয়েও যেতাম। এই জিনিসটা আমার সাথে রিপিটেশন চলতে থাকে অলমোস্ট 5 বছর অনার্স চলাকালীন সময়। তো তখন দেখা গেছে প্রতিদিনে যদি আমার 30 টাকা বা 40 টাকা করেও আমার টিকিটের খরচটা আমি বাঁচাই, সেটা আমি পরবর্তীতে আমি আরেকদিন টিফিন করতে পারছি। বা আমার যে টিউশন গুলো আছে, আমি অ্যাকাউন্টিং টিউশন পড়তাম, আমার ফাইন্যান্স পড়তে হইতো, ওই টিউশন ফি গুলো আমার দেখা গেছে যে ওখান থেকে ম্যানেজ হতো। কারণ তখন পর্যন্ত আব্বু মানে ওই যে বলে না, মানুষ যদি আপনার নিচু থেকে উপরে ওঠে তাহলে যে স্ট্রাগলটা করতে হয় সেটা একমুখী, কিন্তু যখন মানুষ একবার উঠলো আবার পড়ে গেল এবং তখন তাকে মানিয়ে চলার যে একটা ব্যাপার, ভয়ঙ্কর, এইটা আসলে মানে ভাষায় বলা যাবে না, এক্সপ্লেইন করার মতন। এটা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্করতম জিনিস। কারণ আমি যেখানে আগে টিফিন কিনতে যেতাম, যে আমি যা পছন্দ হতো, যেটা খেতে মন চেত আমি কিনতাম, এখন আমার টিফিন কিনতে গেলে আমার হিসাব করতে হচ্ছে আমার কাছে কত টাকা আছে, এবং আজকে যদি আমি এটা কিনি, It's true, absolutely it's true, cause আমি বুঝতে পারছি আপনার ফিলিংসটা কী হতে পারে। এই জন্যেই আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো যে আমরা যে সিচুয়েশনেই বিলং করি না কেন, এটা যে কোনো মুহূর্তেই এটা
এদিক ওদিক হয়ে যেতে পারে। বাট এই স্টোরি থেকে দুর্দান্ত একটা লেসন আছে, আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এই লেসনের জায়গাটা আমি আপনাদের খুব স্ট্রংলি বলতে পারি যে ডেফিনেটলি এখানে আছে, এবং শেষ পর্যন্ত আমরা শুনলে বুঝতে পারবো যে আসলে কত বড় শিক্ষণীয় একটা গল্প এটা। বলেন তারপর। তো এইভাবে মানে চলতে থাকে, পড়ালেখা চালাতে থাকে, কারণ আমি অলরেডি তখন লাইফে কি হতে পারে বা কতটুকু আমি ফেস করতে যাচ্ছি সেটা অলমোস্ট কিছু হলেও টের পাচ্ছিলাম। আমি যখন সিটি কলেজে ভর্তি ফর্ম আনতে যাই, আমার কিন্তু সিটি কলেজে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কারণ আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমাম আপনার হচ্ছে প্রাইভেট ভার্সিটি অথবা পাবলিক ভার্সিটি। তো পাবলিক ভার্সিটি যেহেতু পড়বো না, আমার মানে স্বপ্নে ছিলাম ব্র্যাকে বিবিএ করবো। কেন যেন ব্র্যাকের প্রতি একটা সফট কর্নার ছিল। তো আমি যখন অ্যাডমিশন ফর্ম নিতে যাই তখন অনেকটা আমি জোরপূর্বক যাই। আমার বড় বোনের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি যে আমি ব্র্যাকে পড়তে যাচ্ছি। তো সে তখন আমার মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখ, আমাদের তো মানে বাস্তব অবস্থা হচ্ছে এখন এরকম, 3 মাস পর পর সেমিস্টার ফি দেওয়া লাগবে, যেটা এখন পসিবল না। সো তোর পরে আরও 2টা বোন আছে, এখন খরচ টরচ যদি সব তোর মধ্যেই চলে যায় তাহলে বাকি 2টা বোনকে তো আর পড়ানো হবে না। সো ইউ স্যাক্রিফাইস ইয়োরসেলফ। সরি, ইটস ওকে, টেক ইউর টাইম, নো প্রবলেম। ভেরি লার্নিং স্টোরি প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ পর্যন্ত শুনবেন আপনারা। একটা মেয়ে বাংলাদেশে কি পারে এবং একজন নারী বাংলাদেশে কি পারে সেটা শিখতে হলে, জানতে হলে এই গল্পটা আমাদের শেষ পর্যন্ত শোনা উচিত। তারপর কি হলো? তারপর আমি তো ভর্তি হলাম। অ্যাকাউন্টিং আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইন্টারে থেকে। ইন্টারে ভর্তি হলাম যে ঠিক আছে, যদি আজকে আমি প্রাইভেট ভার্সিটিতে না পড়ার কারণে আমার বাকি 2 বোন ভালো টিউশন পায় তো আমি তো হ্যাপি। তো আমি ভর্তি হলাম, পড়ালেখার দিকে মনোযোগ দিলাম, কারণ যেহেতু আব্বুর অবস্থা এরকম, তখন পর্যন্ত উনি মানে ফিক্সড কোনো ইনকাম সোর্স বের করতে পারেনি। সেভিংস যা ছিল ওটাই ভেঙে 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 এভরি সিঙ্গেল মোমেন্টসে আমরা চলতেছি। ফ্যামিলিতে একটা আর্থিক টেনশন, কি হবে এরকম একটা ব্যাপার, ফিউচারটা কোন দিকে যাবে, 4টা বোন এবং বাবার এই অবস্থা। তারপর আমি অনার্স কন্টিনিউ করছি, টিউশন এদিক দিয়ে কন্টিনিউ করছি। আমরা একটা পর্যায়ে ফিল করলাম যে এইভাবে আসলে এত দূর থেকে বোনদের যাতায়াত করা। আমার ছোট বোন, আমার ইমিডিয়েট ছোট বোন যে ছিল, সে হচ্ছে আবার আপনার গুলশান মানারাত স্কুলে তাকে দিলাম, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়ামে আমার একদম ছোটটা। আর ইমিডিয়েট যেটা ছিল সে ঢাকা কমার্স কলেজে। তো প্রত্যেকটা ইনস্টিটিউশনই আমাদের পুরান ঢাকা থেকে খুব দূরে। তো পড়াশোনার তাগিদেই মেনলি আমরা তখন মোহাম্মদপুর শিফট হয়ে যাই। ওকে। মোহাম্মদপুর শিফট হওয়ার পরে আমার বড় বোনের বিয়ে। মোহাম্মদপুর যে শিফট হয়ে আমরা যে বাসাটায় উঠি ইকবাল রোডে, বাসা ভাড়া ছিল মান্থলি 50,000 টাকা, এবং আপনার সার্ভিস চার্জ বাকি অ্যাডিশনাল ইউটিলিটি সবকিছু মিলে অলমোস্ট আরো 5,000, মানে 55,000 টাকার মান্থলি। মানে এখানে একটা আমাদের প্রশ্ন আসতে পারে দর্শকদের, যে যেহেতু আপনাদের ওই পরিমাণ এফোর্ট ছিল না, তাহলে এত হাইলি মানে ভাড়া দিয়ে এত দামি বাসায় কেন ওঠা দরকার? আচ্ছা, এই ব্যাপারটা টোটালি মানে আমি ব্লেম ঠিক বলবো না, মানে ডিসিশন মেকার ছিল আমার আব্বু। আচ্ছা, আমার আব্বু সবসময় আমাদেরকে যেভাবে লালন পালন করে মানে বড় করেছে ওটাই রাখতে চাইতো। মানে আমার মেয়েরা কষ্ট করবে, তাদের কষ্ট হবে। ইভেন আমি যে বাস জার্নি করি, এটা আব্বুর পছন্দ ছিল না। আব্বু চাইতো যে আমি সবসময় সিএনজি দিয়ে আসি, কিন্তু আমি তো জানি, আমি তো ক্যালকুলেট অলরেডি করছি যে আমি যদি প্রতিদিন পুরান ঢাকা থেকে 300-350 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসি, তাহলে আমার মান্থলি আমার পিছনে শুধু সিএনজি ভাড়া কত চলে যাচ্ছে। এবং সেটা যদি আমি কিছুটা হলেও সেভ করতে পারি, ওটা তো আমি আরেকটা কাজে, আমার হয়তো কোনো একটা কোচিং এর কাজে আমি ইউজ করতে পারবো। তো সেই জন্য দেখা গেছে আমি কোনো না কোনো ভাবে ওনাকে কনভিন্স করে নিয়েছি। তা আব্বু কখনো চাইনি যে আমরা যেখানে আমরা ট্রিপ্লেক্স বাসায় থেকে অভ্যস্ত, সেখান থেকে সরাসরি একটা ফ্ল্যাটে চলে আসলাম, একটা 1400 স্কয়ার ফিট ফ্ল্যাটে, যেখানে আমার আব্বুর টোটাল মানে সংসার জীবনের যা কিছু ছিল অলমোস্ট আপনার মানে ওখান থেকে 60% সেল করে দিয়েছে, নয়তো কাউকে দান করে দিয়েছে, কারণ সব জিনিস তো আর মুভ করা সম্ভব হবে না। তো একটা ফ্ল্যাটের মধ্যে আমরা উঠলাম ইকবাল রোডে। ওইখান থেকে দেখা গেছে যাবো প্রতিদিন কাজের তাগিদে নতুন নতুন জায়গায় যাচ্ছে, নতুন নতুন মানুষের সাথে মিশছে, কি করা যায়, যতটুকুই টাকা হাতে আছে এটা নিয়ে আমার একটা ইনকাম সোর্স তো বের করতে হবে, আদারওয়াইজ আমি তো ফ্যামিলি নিয়ে চলতে পারবো না ঢাকা শহরের মতো জায়গায়। তো আমিও
মানে মনে মনে চিন্তা করতে থাকলাম যে আমি কি কোনো সাপোর্ট দিতে মানে পারি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, কিন্তু আমি আমার অনেক ফ্রেন্ডরাই দেখতাম যে একদিনে 3টা-4টা করে টিউশনই করতো, যেটা আমি কোনোদিন পারিনি। আমি কোনোদিন আমার ছোট বোনকেও পড়াইতে পারিনি, আমি জানি না কেন। তো টিউশনিটা আমার দ্বারা হবে না, তাহলে অল্টারনেটিভ কি করা যায়? তো আমি যেহেতু আমার বাবাও ব্যবসায়িক পরিবার থেকে বিলং করি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব। কিন্তু কি বিজনেস করব? বিজনেস করতে একটা পুঁজি লাগে, একটা নাম লাগে, একটা প্রতিষ্ঠান লাগে, কিছু প্রসিডিউর আছে, কিছু ডকুমেন্ট আছে। এত কিছুর ধ্যান ধারণা তো আমার নাই, তখন পর্যন্ত ছিল না। বাট আমার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমি আর্নিং করতে পারবো, যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিতে কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারবো। আমার বড় বোনের যেহেতু আমরা মোহাম্মদপুরে মুভ করার পরপরই বিয়ে হয়ে যায়, সো ওর পক্ষে আসলে অতটুকু সম্ভব ছিল না আমাদেরকে কন্ট্রিবিউট বা দেখাশোনা করা, ফিনান্সিয়ালি কন্ট্রিবিউশন যেটাকে বলে। আদার মেন্টাল সাপোর্ট বা আপনি যে কোনো ধরনের কন্ট্রিবিউশন তো এখনও করে যাচ্ছে, স্টিল নাও, বাট ফিনান্সিয়ালি কন্ট্রিবিউশন সে বেশি একটা দিন করতে পারেনি। সে পরে ইংলিশ মিডিয়াম স্কুলের একটা টিচিংয়ে আর কি প্রফেশনে চলে যায়। তারপর আমি যখন অনার্স ভর্তি হই তখন আমি যেহেতু একটু এক্সট্রোভার্ট, আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো আমি মেনটেন করতে পারি বা সবার সাথে মিশতে পারি, ওই সুবাদে আমার দেখা গেছে যে আমার ক্লাসেই খুব ভালো ভালো ফ্রেন্ড তৈরি হয়ে যায়। এবং সবার ক্ষেত্রেই মানে এমন একটা ফিডব্যাক আমার পেতে হয়েছে, যখন আমার সাথে কেউ মিশতো, খুব ভালো ঘনিষ্ঠ ফ্রেন্ড হয়ে গেছে, আস্তে আস্তে যখন ও আমার ব্যাকগ্রাউন্ড জানতো, আমার ফ্যামিলি এই বাবা এই ছিল, আমরা অমুক জায়গায় ছিলাম, আমাদের এই ছিল, সবাই শুধু আমাকে একটা কমন কোশ্চেন কেন যেন করতো, তোমাকে দেখে তো বোঝা যায় না যে তোমাদের এত মানে সম্পত্তি ছিল। কোশ্চেনটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ফানি এই জন্য লাগতো যে আমাকে কি অলওয়েজ শো করতে হবে যা আমার কি আছে? আমি তো এটা তখন শো করতে পারবো যেটা আমি নিজে ইনকাম করতে পারবো। ওটা আমার দাদার ছিল, ওটা আমার বাবার ছিল, ওটা আমার ছিল না। সো যাই হোক, এভাবে করে যখন আমি খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করলাম, ওখানে একটা ফ্রেন্ডের সাথে আমার খুব ফিমেল ফ্রেন্ড, যেহেতু অনার্সে পড়তাম, খুব ভালো সম্পর্ক হয়, খুব ভালো ফ্রেন্ডশিপ। তো ওর সাথে আমি আমার এই আইডিয়াটা শেয়ার করি যে আমি এরকম ক্রাইসিস যাচ্ছে, তো আমরা যদি এখন আমি চিন্তা করছি যে কিছু একটা করি, কিছু একটা করলে ইনকাম হলো। তো একা একা আসলে সত্যি কথা বলতে সাহস পাচ্ছিলাম না। পুরান ঢাকা থেকে বিলং করি, ঠিক আছে, আমার সোর্সিং জানা আছে, কোথায় কি পাওয়া যায়। বিজনেস করতে গেলে আমি যদি প্রোডাক্ট নিয়ে কোনো বিজনেস করি বা সার্ভিস নিয়ে করি, কোন জায়গাটায় চিপে আমি কোন জিনিসটা পাবো, কোন জায়গায় আমার ম্যান পাওয়ারটা আমি ভালো পাবো, চিপে পাবো, এক্সপার্ট পাবো, এই আইডিয়াগুলো আমার ছিল। কিন্তু যে একজন থাকে না যে সাপোর্ট দেওয়ার মতো, তো আমি মনে মনেই খুঁজছিলাম যে সেটা যদি আমার ভালো বেস্ট ফ্রেন্ডই হয় তাহলে কেন না। তো আমি যখন আইডিয়াটা তার সাথে শেয়ার করলাম, সেও রাজি। কি ছিল আইডিয়াটা? এখন আমাদের মানে বিজনেস করার আইডিয়াটা একটা অফার থেকে আমরা গেইন করি। আমরা পরিকল্পিতভাবে কোনো আইডিয়া মানে তখনও মেক করতে পারিনি। She was my friend. তো তারই কোনো এক ফ্রেন্ড অফার করলো যে দোস্ত, আমার এক ফ্রেন্ডের বিয়ে হবে, তো ওর কিছু ডালাকুলা সাজিয়ে দিতে হবে। এখন তোর কি কোনো লোক আছে, তুই পারবি? ও তো প্রথমে বললো যে হ্যাঁ 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 পারবো, লোক আছে। কারণ আমি তো অলরেডি ওটা নিয়ে আমরা মানে ঘাটতেছিলাম যে কি করা যায়। So you are planning for an event প্ল্যানার। okay. তো 2010 এর কথা বলছি আমি। 2010 এ তখন পর্যন্ত আমরা হিন্দি একটা মুভি জানি যে ব্যান্ড বাজা বারাত, খুব ফেমাস হয়েছিল যে ইভেন্ট প্ল্যানারের এরকম। তখন পর্যন্ত মুভিটা রিলিজ পায়নি। তো যখন ওর কাছ থেকে কথাটা শুনলাম, তখন দুজন মিলেই মানে সম্মিলিতভাবে ঠিক করলাম যে আচ্ছা, আমরা অন্য কাউকে দিয়ে কেন করাবো, আমরা তো চাচ্ছিলাম কিছু একটা করতে, চল আমরা এটাই ট্রাই করে দেখি। আমরা নিজেরাই করি, আমরা নিজেরা করে দেই, যদি দেখি যে হ্যাঁ ক্লায়েন্ট স্যাটিসফাইড, তোর ফ্রেন্ড স্যাটিসফাইড, তাহলে আমরা এটা নিয়ে আরো ডিপলি চিন্তা করব। 2010 সাল এবং আপনি তখন অনার্সে কেবল ভর্তি হয়েছেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো পরে আমরা অ্যাটেম্প্ট নিলাম, কি কি লাগবে, কোথা থেকে কিনবো, এগুলো সব একটা লিস্ট আউট করলাম। যেহেতু আমরা নতুন, আমরা জানি না। তো পরে গাউসিয়া গেলাম, চকবাজার গেলাম, কোথায় ডালা পাবো, কোথায় কুলা পাবো, ভিতরে কি কি দিতে হয়, ওই জিনিসগুলো যদিও সে দিত, বাট ওগুলো সাজাবো কোন ওয়েতে, এটা মেয়ের ডালা না ছেলের ডালা, কালার কি কি দিলে ভালো হয়, কালার কোড আছে কিনা। নেভার, না, আই হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স অন দিস, কারণ আমার বোনের বিয়ে সম্পূর্ণটা আমি অ্যারেঞ্জ করেছি। এবং আমার ফ্যামিলিতে যতগুলো প্রোগ্রাম হয়েছে, দেখা গেছে কোনো না কোনো একটা দায়িত্ব আমাকে দেওয়া হতো, এবং আমার দায়িত্ব আমি যতটুকু পালন করতাম সবাই খুব হ্যাপি। এই কাজটা মানে এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা আমাকে ছোটবেলা থেকে খুব উৎসাহ দিত। তো মেন্টালি একটা প্রিপারেশন ছিল যে এই টাইপের কিছু করব, বাট এরকম অফারটা সামনে থেকে আসাতে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ওটাকে গ্র্যাব করা।
তো পরে আমরা ওটা করলাম, ওটাতে সাকসেসফুল হলাম, দেন আমরা আরো ডিপলি প্ল্যানে গেলাম। কত টাকা পেলেন ওখানে আমাদের প্রফিট ছিল 1500 টাকা। ওকে, আমরা কিছু ডালাকুলা 4-5টার মতো ডালাকুলা ওদেরকে সাজিয়ে দিই, মানে আমাদের প্রফিট ছিল 1500 টাকা। ওকে, 1500 টাকা পেয়ে আমরা তখন মহা খুশি, কারণ এটা লাইফের আমার মানে ফার্স্ট ইনকাম। তো তখন প্ল্যান করি এটাকে নিয়ে আরো ডিপলি কি করা যায়। এই করতে করতে আমরা একটা লিস্ট তৈরি করলাম যে ইভেন্ট ম্যানেজমেন্টে কি থাকে, আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো, আর আমরা এটাকে প্রচার করব কিভাবে, মানুষকে জানাবো কিভাবে যে আমরা এই কাজ করি, আর আমাদের কাজগুলো করে দিবে কে। এই টোটাল জিনিসটা মানে লিস্ট আউট করলাম। আমি যেহেতু তখন একদমই মানে নিউবি, বিজনেস মানে এন্টারপ্রেনার হিসেবেই নিউবি, সো ওর সাথে যে আমার যে একটা বেস্ট ফ্রেন্ডের রিলেশন, এটাই আমার কাছে তখন মুখ্যম বিষয়। পার্টনারশিপ করতে গেলে যে এখানে কোনো ডকুমেন্ট করতে হবে, এডিট করতে হবে, এই ধরনের কিন্তু কোনো আইডিয়াই ছিল না। থাকার মানে থাকাটাই আমার কাছে মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। বিকজ আমার জায়গা থেকে যেটা মনে একটা প্রতিষ্ঠান করতে গেলে, আমি এখানে শেয়ার করছি, অনেক কিছু প্রয়োজন হয়, গভর্নমেন্ট ডকুমেন্টের অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু এটা আসলে আমাদের যখন আমরা ল্যান্ডে নামি তখনই জানতে পারি, রাগ পর্যন্ত জানার ওইভাবে আসলে সুযোগও নাই। হ্যাঁ বলেন তারপর। সঠিক। তো পরে যেহেতু ওর সাথে আমার বিশ্বাসের সম্পর্ক, এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না, মানে যেখানে একদম অটুট বিশ্বাস, সে বিশ্বাস নিয়ে আমরা আগাই। ওর সাথে আমি পার্টনারশিপ করি, আমরা 50-50% নিতাম। তো আমিও খুঁজে খুঁজে ওকে নিয়ে একদম প্রত্যেক জায়গায় ঘুরি যে আমাদের যদি ওয়েডিং এর কাজ আসে আমরা কোন কারিগর দিয়ে করাবো। তখন আমরা বিভিন্ন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কারা কারা এই কাজগুলো করছে, কারা কোন রেটে দিচ্ছে, একই ডিজাইন আমরা দেখা গেছে যে ট্যাবলেটে নিয়ে বা মোবাইলে নিয়ে 10টা দোকানে দেখাচ্ছি। তো যে কারিগর রেটটা কম দিচ্ছে, তুলনামূলকভাবে তার কাজের মান ভালো, আমরা আবার বিভিন্ন ভেন্যু রেকি করতাম। সাপোজ যে ওনারই কোনো ইভেন্ট চলছে, উনি হয়তো অফার দিল, ম্যাডাম আপনি যদি আমার কাজ দেখতে চান আইসেন। তো গিয়ে আমরা তখন দেখলাম যে হ্যাঁ, ওনার কাজটা মোটামুটি কোয়ালিটিফুল, এটা আমি আমার ক্লায়েন্টকে দিতে পারি। তো এরকম ভাবে বিভিন্ন জাস্টিফিকেশন করে আমরা একটা টিম ক্রিয়েট করি যে আমাদের ওয়েডিং এর কাজ হলে ওকে দিয়ে করাবো, বার্থডের কাজ হলে ওকে দিয়ে করাবো, আর এই যে কনসালটেন্সির যে জিনিসটা, এটাই থাকবে আমাদের প্রফিট। এবং এই পার্টটাতে দেখা গেছে যে টোটাল ক্লায়েন্টের সাথে যত ধরনের ডিলিংস, এই টোটালটাই আমার ফ্রেন্ড করছে। যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, ফেসবুকে কেউ মেসেজ দিল তাকে রিপ্লাই দেওয়া, আমরা জাস্ট একটা ইনিশিয়াল ভাবে 22,000 টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামি। এবং তখন যেহেতু ডিজিটাল মার্কেটিংটা কি এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, শুধু জানতাম কি ব্যবসা মানে হয়তো ফেসবুকে একটা পেজ খুললেই হয়ে যায়। তো এই 22,000 টাকা দিয়ে আমরা ভিজিটিং কার্ড করি, আমরা আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার করব, তাদেরকে দিয়ে লিফলেট বিলি করাবো বিভিন্ন কলেজের সামনে, স্কুলের সামনে, কোচিং এর সামনে, ওদের জন্য টি শার্ট বানাই, লিফলেট বানাই। প্রতি শুক্রবারে জুম্মার সময় আমরা ওইখানে মসজিদের সামনে লিফলেট বিলি করাই। ইভেন কখনো এমনও হয়েছে যে আমি আর ও সরাসরি নিজেই দাঁড়িয়ে লিফলেট দিচ্ছি, যেটা আমার ফ্যামিলিতে কেউ কোনোদিন মানে আজকে যা আমি বলবো তা হয়তো আমার ফ্যামিলির মানুষ আজকেই আমার কাছ থেকে প্রথম শুনবে, তার আগ পর্যন্ত শুনে নেই। তো বসুন্ধরা সিটির মতো মার্কেট, বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আমি মানে নিজে দাঁড়িয়ে লিফলেট বিলি করেছি, কারণ তখন যদি আমার জায়গায় আমি আরেকটা ভলেন্টিয়ারকে নিয়োগ করি, তাকে তো কিছু একটা টাকা আমাকে দিতে হবে। তো এভাবে করে মার্কেটিং যখন আমরা করি, আমরা লাকি ছিলাম যে আমরা আমাদের উদ্যোগটা নিয়ে ফেব্রুয়ারি মাসে, যখন অলমোস্ট বিয়ের একটা আমেজ চলে, প্রথম অবস্থাতে আমরা 2-3 জন ফ্রেন্ড সার্কেল থেকে আমরা কাজ পেয়ে যাই। তখন পর্যন্ত নাম দেওয়া হয়নি প্রতিষ্ঠানের নাম, আমরা ভার্বালি একটা দিয়েছি যেটা ফেসবুক পেজে ছিল, রোজ পেটাল ডেকোর, এই নামে আমাদের ফেসবুক পেজটা ছিল। তো তখন তো ইন্টারনেট বলতে যা বুঝি, আমার বাসায় যেহেতু পার্সোনালি 94 থেকে আমি কম্পিউটার ইউজ করি, তো ইন্টারনেটে ব্রাউজিং কিভাবে কোন ওয়েবসাইটে করব, কি কি পাওয়া যায়, মোটামুটি আমার ভালো একটা জ্ঞান ছিল। তো স্যাম্পল ডেকোরেশন, স্যাম্পল 1, স্যাম্পল 2, যেহেতু আমি কোনো কাজ করিনি, আমি নতুন, আমার নিজের কোনো পোর্টফোলিও নেই, তো ওরকম করে আমি কিছু ডিজাইন নামিয়ে আমরা আমাদের পেজটা সাজাই যে আপনি যদি কোনো কাজ করাতে চান আমরা এরকম করে দিতে পারবো। ফেসবুকে অনলি ফেসবুকে, আমাদের কোনো ওয়েবসাইটও ছিল না। তো পরে ওখান থেকে কিছু কাজ আসে, আমি যে অলরেডি কাজ শুরু করে দিলাম, আমি কাজ করছি, উইদিন 6 মান্থ আমার বাসায় কেউ জানতো না। এবং এটার কারণটা যদি বলি, আমি জানতাম যে এটা আমার বাসায় অ্যাকসেপ্ট করবে না। ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি, ইভেন্ট প্ল্যানার বলতে আমরা কি বুঝি, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত এই 2020-তেও আপনার 40% মানুষের মনে হয় কোনো আইডিয়া নেই। ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা আসলে এখন পর্যন্ত প্রায় 40%-এর মানুষ অ্যাকুরেট বোঝে না যে ইভেন্ট ম্যানেজমেন্টটা কি।
এই কারণে আমি আমার বাসায় শুরুর থেকে বলতে চাইনি, কারণ আমি মানে আব্বুর সাথে যেহেতু আমি আগেও মেনশন করেছি যে অনেক ফ্রি, আমি অনেক স্টাডি ট্যুরে চলে গিয়েছি শুধু একটা হোয়াইট পেপার দিয়ে যাবো একটা সাইন করে দাও, কারণ আমাদের স্কুলের বা কলেজের নিয়ম ছিল যে পারমিশন লেটার লাগবে গার্জিয়ানের, তাহলে তুমি যেতে পারবা। ওকে, তো সেই জায়গা থেকে আমি জানতাম, আব্বুকে বুঝতাম যে কোন কাজটা করতে গেলে এখানে বাধা আসবে, কিন্তু আমি কিন্তু ভেতর ভেতর তখন এটাও ফিল করছি যে আমি যদি এখন কোন একটা স্টেপ না নেই তাহলে যেভাবে চলছে এভাবে আদৌ কয়দিন চলতে পারবে। রাইট। তো এই জন্য আমি জানাইনি, ইচ্ছে করে আমি ইন্টেনশনালি 6 মাস পর্যন্ত আমি জানাইনি। ইভেন হয়তো আমি আরো বেশি দিন জানাতাম না, কিন্তু যখন দেখলো আমি রাত জাগা শুরু করলাম, রাত জেগে আমি ডিজাইন করতাম, বিভিন্ন ডিজাইন কালেকশনে নামাতাম, আমি ক্রিয়েটিভ কাজ করতাম, আমার বার্থডে সেটটা কিরকম হলে ভালো হয়, মেয়েদের জন্য হলে কি, বিভিন্ন অফার টফার আমাদের পেজে দেওয়া লাগতো। তারপর একদিন যখন আমার লিফলেট কিছু আমার বাসায় ছিল, আব্বু একদিন এমনিতেই হয়তো আমার অ্যাবসেন্সে রুমে ঢুকে তখন লিফলেটটা হাতে পেয়ে গেল। ওকে, এটা মানে উনি ওয়েট করছিল যে কখন আমি বাসায় ব্যাক করব কলেজ থেকে। তো সেই দিন তো একদম পুরা ধরা। তা আমি আবার ছোটবেলা থেকে এরকম ভালো হোক মন্দ হোক যেটাই হোক আমি মিথ্যা কথা কখনো বলি না, কারোর সাথেই না। এখন যদি আমাকে মার খেতে হয়, বকা খেতে হয়, খাবো, কিন্তু মিথ্যা বলবো না, কারণ মিথ্যা একদিন দুদিন 3 দিন আমাকে সেভ করবে এরপরে। সো আব্বুকে বললাম যে আব্বু আমি এরকম বিজনেস শুরু করছি। কিসের বিজনেস? এগুলো কি? বেলুন দিয়ে ডেকোরেশন, বিয়ের স্টেজ, এগুলো কি? তা আমি বললাম যে আমি বিজনেস শুরু করছি আমার ওই ফ্রেন্ডের সাথে। তো আমাদের এমনিতে কোথাও মুভ করতে হয় না, কারণ আমি তো জানি ওনার কনসেপ্টটা, আমি কোথাও যাচ্ছি, একা যাচ্ছি, গাড়ি ছাড়া যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো নিয়ে তো উনি তো কনসার্ন হবে, এবং সেটা আমাকে করতে দিও না 100% শিওর। তো ওনাকে কনভিন্স করার জন্য আমার যতটুকু ইনফরমেশন ওনাকে দেওয়া দরকার ততটুকু দিলাম, যে দেখো আমি আমার ফ্রেন্ডের সাথে করতেছি, এটা একটা অনলাইন বেস, আমাকে কোথাও যেতে হয় না, আমি বাসায় থেকে কাজ করি, নেটে আমাদের অর্ডার আসে, আমি নেটেই আবার মেল করে এই জিনিসটা আমি আমার লোককে পাঠিয়ে দিই যে আমার অমুক ভেন্যুতে। কিছুটা ইনফরমেশন একে আমাকে হাইড করতে হয়েছে, না তো আমি আগাতে পারবো না। পরে উনি কোনোভাবে ওই দিনটা পার হইলো, বাট দেন যখন উনি এটাকে আরো ডিপলি বোঝার চেষ্টা করলো, আমারই তো বাবা, আমার শরীরে ওনার রক্ত, তো আমিও যেরকম ওনাকে ডিপলি বোঝার চেষ্টা করি উনিও আমাকে ডিপলি বোঝার চেষ্টা করে। তো একদিন এরকমই খাওয়ার টেবিলে বসে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে এরকম এখন পর্যন্ত মানে কবে এটা আসলে স্টার্ট করলাম, আর ওনাকে জানাইনি কেন, টাকাই বা পেলাম কোথায়। তো পরে আস্তে আস্তে আমি বললাম যে এরকম আমরা দুজন মিলে যেহেতু করছি, একার উপর বার্ডেনটা পড়েনি, কিছু আমার সেভিংস ছিল, কিছু রোজারিদের আমার ঈদি ছিল, সবকিছু মিলে আমি করছি। তো বলে তো এখন এটা অফিস, কারণ ওনার তো মেন্টালিটি ওরকমই যে আমার একটা অফিস থাকতে হবে, একটা ইনস্টিটিউশন থাকতে হবে, যেখান থেকে অর্গানাইজেশন থাকতে হবে, যেখান থেকে আমার আন্ডারে লোক কাজ করবে, আমি ওখানে বসে বসে অফিস করব। ওনার মেন্টালিটিটা এরকমই। বললাম অফিস তো এখন ইনিশিয়াল পর্যায়ে তো আর অফিস মানে নেওয়া যাবে না, এখন তো আমাদের ওরকম পুঁজি নেই। তো উনি আমাকে অফার করলো যে আচ্ছা এই বিজনেসে মানে ফিউচারটা কি শুনি, তাহলে আমি তোকে টাকা দিতেছি। কিন্তু আমাদের দুজনেরই মাইন্ডসেট এরকম ছিল যে আমরা এটা নিয়ে কতটুকু আগাতে পাবো এই ব্যাপারে তো আমরা নিজেরাই নিশ্চিত না। সো হোক সেটা বাবার টাকা, কিন্তু অলরেডি আমি একটা ক্রাইসিস পজিশনে আছি, আমার বাবার টাকার প্রত্যেকটা টাকা কিভাবে একদম 100% ইউটিলাইজ করা যায় সেই চেষ্টাতেই আছি। সো এখান থেকে আমরা কোনো সাপোর্ট নিব না, ওর ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নেয়নি, আমিও নেইনি। তাবুকে বললাম যদি লাগে আমি চেয়ে নিব। বাট দিনকে দিন দেখলাম যে যখন ইভেন্ট ঘন ঘন আসতেছে, আমাকে ঘন ঘন বাইরে যাওয়া লাগতেছে, আমি বাসায় বসে বসে পেপার কাটিং করে জিনিসপত্র বানাচ্ছি, তো আব্বুর কোনো দিক থেকে এই কাজটাকে মানে সম্মানজনক মনে হলো না। ওনার দৃষ্টিভঙ্গি থেকে মনে হলো যে আমি হয়তো কোনো সহজ সরল ভাষায় যেটাকে কামলা খাটা বলে, যে আমি কামলা খাটতেছি, এটা কোনো ব্যবসায় পর্যায়ে পড়ে না, এটাকে ব্যবসা বলে না। আচ্ছা, তো আব্বুর কাছে এই কাজটা তখন যেটা বুঝলাম যে সম্মানজনক মনে হচ্ছে না, কারণ উনি তো দেখে আসছে, নিজেও ব্যবসা করে আসছে, যে একটা অফিস থাকবে, সাথে কিছু অ্যাসিস্ট্যান্ট থাকবে, ওখানে বসে অফিস করবে, মানে কাজের লেভেলটাই অন্যরকম। বাট যখন দেখতেছে যে আমি ক্লায়েন্ট থেকে অর্ডার নিচ্ছি ঠিকই, কিন্তু আমি বাসায় বসে অনলাইনে চ্যাটিং করছি, বা হচ্ছে আমার হাতের করার যে কাজগুলা, বেলুন দিয়ে কোনো কাজ বা হ্যান্ডিক্রাফট আইটেম, এগুলো নিজে বাসায় বসে বসে করছি, স্টিকার কাটছি, তখন এই জিনিসটা ওনার কাছে মানে ভালো লাগলো না যে আমার মেয়ে কেন, হ্যাঁ আমার মেয়ে কেন এই ধরনের কাজ করবে, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে নাকি। আমাকে পরে এক পর্যায়ে এরকম অফার করে বসলো যে
তোমার মান্থলি কত টাকা লাগবে, তুমি বাসায় বসে থাকো, আমি তোমাকে টাকা সি দিচ্ছি। দ্য থিং ইজ দ্যাট আপনি তো এখনো বিয়ে করেননি। না, আমি বাবা, হ্যাঁ, আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স ক্রস করেছে। আপনার বাবার ব্যাপারটা আমি ফিল করতে পারি, মানে আপনি যেটা বলছেন সেটা 100% রাইট। মানে আমার মেয়ে হলেও আমি খুব টেনশনে থাকতাম। এটাকে আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, না। বাট ইট হ্যাপেন ইন ফ্যামিলি, রাইট? ওকে, বলেন তারপর। তো তারপর যখন আমাকে মানে যখন দেখলো আমি কাজে খুব মশগুল হয়ে যাচ্ছি, খুব ডিপলি কাজটা, মানে আমার পড়াশোনার ক্ষতি করে না, বাট আমি কাজটাকে খুব পছন্দ করছি, যত দিন যাচ্ছে আমি এটাতে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি। আগে হয়তো মান্থলিতে একটা কাজ করতাম বা দুটা, এখন এমনও হয়েছে যে এটা অলমোস্ট আমার 1 বছর হয়ে গেছে, 1 বছর 1.5 বছর রানিং আমার ব্যবসার। তো তখন দেখা গেছে যে আমার একটু বেশি বেশি অর্ডার আসতেছে, তখন অফ সিজনেও আমি কাজ করতেছি। আমাকে পেমেন্ট দেওয়ার জন্য বাসায় বিভিন্ন লোক আসতেছে, হয়তো নিচে দাঁড়াচ্ছে যে ম্যাডাম পেমেন্টটা নিয়ে আসি, এটা একটু কালেক্ট করার জন্য। ওকে, তো এই যে লোকজন আসতেছে, আব্বুর এটাও টেনশন হয় একজন বাবার দৃষ্টিকোণ থেকে, যে এই যে লোকটা আসলো তার ব্যাকগ্রাউন্ড কি, সে জাজ করতেছে যে হচ্ছে এখন তো মানে আজকে হয়তো সে তোর আন্ডারে আছে, হয়তো ওয়ার্কার বেসিসে আছে, দিনমজুর হিসেবে আছে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি মানে ভালো কিনা লোকটার, মানে আমরা যখন কাউকে এমপ্লয়েড করি তখন তো তার সিভি নেই বা কিছু নেই, বাট আমার তো ওদেরকে আসলে হাজিরা বেসিসে কাজ করা, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সত্যি কথা বলতে একটা এনআইডি কার্ডও আমার ছিল না। সো আব্বুরও এই কনসার্ন থাকাটা মানে ঠিক ওনার জায়গা থেকে। তো যখন দেখলাম বেশি বেশি ইনভলভ হচ্ছি, তখন আমাকে একটা পর্যায়ে অফারই করে বসলো যে হচ্ছে দেখো তুমি এরকম প্রতিদিন বাইরে যাও, বিভিন্ন ভেন্যুতে যাও, এই যে ভেন্যুতে দাঁড়ায় থাকো, মানুষ আসে কোশ্চেন করে তোমাকে, এটা এরকম কেন হয়েছে, এটা ঠিক করে দেন, একটা পেইন নেওয়া, মানুষের কথা শোনা, আবার একদম লাস্ট পর্যন্ত থেকে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া। কেউ কেউ অনেকে বিলও কম দিচ্ছিল তখন প্রথম যে ডিড হয়েছে সাপোজ কথার কথা যে 20,000 টাকা কোনো একটা কাজ, সেখান থেকে আমাকে দেখা গেছে যে 5,000 টাকা কেটে দিচ্ছে, 2,000 টাকা কেটে দিচ্ছে। তো এই জিনিসগুলা উনি তো ওনার জায়গা থেকে কিছু হলেও বুঝতে পারতেছিল, কারণ অ্যাকচুয়ালি আমি তো একদম মানে কাদামাটি থেকে গড়ে ওঠা মানুষ। রাইট। সো তখন বলো যে তোমার মান্থলি কত টাকা হাত খরচ লাগবে বলো, আমি সেটা দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি এই কাজটা অ্যাটলিস্ট করো না, আমার মান সম্মানটা কিছু হইলেও রাখো। ওনার খুব মানে প্রেস্টিজে লাগলো যে আমি এই ধরনের কাজ কেন করছি। এই জায়গা থেকে মেন কনফ্লিক্টটা আব্বুর সাথে আমার শুরু হয়। আমি হচ্ছে যে না, আমি করব কাজ, কোনো কাজকে আসলে ছোট করে দেখা যাবে না। আমার দাদার সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড যদি বলি, উনি কিন্তু পাকিস্তান 1964 থেকে উনি বিজনেস করে, কিন্তু উনি কি এক লাফে শিল্পপতি হয়ে গেছে তা তো না, ওনার কিন্তু একটা স্ট্রাগল ছিল। সাইকেল চালিয়ে হাটে পান নিয়ে চলে যেত, পাকিস্তান বর্ডারে পান বিক্রি করতো, গামছা বিছিয়ে কলা বিক্রি করতো। যখন আপনার দোকান ছিল আড়তে, আমাদের প্রথম আড়ত, তখন আমার দাদা কখনো এটা চিন্তা করেনি যে হচ্ছে আমার আজকে যদি আমি মজুদ, এখন আমরা রিসেন্টলি যেটা দেখি পেঁয়াজের দাম কেন বেড়ে যায়, আদার দাম কেন বেড়ে যায়, আমার দাদা কখনো মজুদ করে রাখতো না। ওনার হিসাব ছিল আমার আজকে খাবারের মতো টাকা উঠে গেছে, আমি শাটার বন্ধ করে বাসায় যেয়ে ফ্যামিলিকে টাইম দিব। সো ওই জিনিসটা না আমার ভিতরেও কাজ করতো, যে যদি আমার দাদা কলা বিক্রি করতে পারে, উনি যদি পান বিক্রি করতে পারে মানুষের কাছে, দেন তো ইম্পোর্ট ব্যবসা শুরু করলো। লাস্টলি হি ওয়াজ কি ছিল, মানে কি করেছিল শেষ পর্যন্ত? ওনার তো হচ্ছে উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, ওনার রেক্সিনের ফ্যাক্টরি, তারপর হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের মানে পিতৃগত ব্যবসা, যেটা যে ইম্পোর্টার আপনার কাঁচামালের, আমাদের এখন বর্তমানে এখন পর্যন্ত 2টা আড়ত আছে ওখানে আমার দাদা। মানে কাঁচামাল বলতে মানে সব ধরনের বাজারের কাঁচা সবজি থেকে শুরু করে সমস্ত আপনার যে আদা রসুন পেঁয়াজ তারপর মরিচ এগুলো এখনো আছে। তো আমার দাদা এই ব্যবসাটা শুরু করেছে, সেটা তার ছেলেরা, হ্যাঁ সেটা তার ছেলেরা আর কি ধরে এখনো ক্যারি করছে। মানে পেঁয়াজ টেয়াজের কোনো রকম ঝামেলা হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। অবশ্যই। তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো যে আমি আমার দাদা যদি এত স্ট্রাগল করে, আমি তো দেখেছি, আমি তো একদম মানে 100% সাক্ষী যে কষ্ট করে যদি তুমি অনেস্ট থেকে এবং কষ্ট করে তোমার নিয়ত যদি সৎ হয়, তুমি কোত্থেকে কোথায় যেতে পারো। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর, তাহলে আমি যদি আজকে আমি নিজে লিফলেট বিলি করলাম, বা নিজে দেখা গেছে যে আমার ফুলের ওয়ার্কারের জায়গায় আমি তো প্রত্যেকটা কাজ বলবো হাতে ধরে শেখা, আমি যে শুধুমাত্র ভেন্ডর হায়ার করেছি তা না। এই যে বেলুন কিভাবে আপনার ফ্লাওয়ারের একটা শেপ নিয়ে আসতে হবে, সেটা কিন্তু আমি আমার ওয়ার্কারকে শিখাইছি। ইউটিউবে ভিডিও দেখে, টিউটোরিয়াল ভিডিও দেখে, ওরা তো এসব জানে না, ওরা টেকনোলজি থেকে অনেক দূরে। সো প্রতিটা কাজ আমার হাতে দেখিয়ে করানো। তো আমার কথা হচ্ছে যে যদি
আমি কোনো কাজ করে সেটা সম্মানের সাথে অনেস্টের সাথে যদি আমি আর্ন করি, সেটাতে তো লজ্জার কিছু নেই। এখন যদি একটা সিএনজি ওয়ালার কথা বলি, সে তো অ্যাটলিস্ট ভিক্ষা করছে না, সে কাজ করছে, কাজ করে কামাচ্ছে। তাকে তো হচ্ছে আমরা অসম্মানের চোখে দেখতে পারি না। তো আব্বুর সাথে যেটা দেখা গেছে, আব্বুর জায়গা থেকে দাঁড়িয়ে তার মেয়ে হিসেবে আমাকে যেটা বলছিল সেটা আমি নিতে পারছিলাম। তো এই জায়গা থেকে কিছু আপনার দ্বন্দ্ব রেগুলারই হচ্ছে। তারপর আমি ফটোগ্রাফি শুরু করি, ফটোগ্রাফিও করি, আমার ফটোগ্রাফি করার শখ ছিল। ওটা নিয়েও দেখা গেল যে না, মানুষের ছবি তোলা ঠিক হবে না, মানুষের ছবি তোলা ঠিক না, এটা অ্যাগ্রি করি। এবং অ্যাগ্রি করি বলেই আমি 2 বছর কন্টিনিউ করে তারপর আর ফটোগ্রাফি করিনি। তো দিন যত যেতে থাকে আমার দিক থেকে আপনার মানে স্কোপটা কমতে আসে। আমি এক সময় হতাশ হয়ে যাই যে আমি তো বাসায় তখন অলরেডি মান্থলি কিছু না কিছু দিচ্ছি, দেখা গেছে যে হচ্ছে আমার প্রতি মাসে বাজারটা হয়তো আমি করে ফেলতেছি। এবং মোহাম্মদপুরে যাওয়ার পর থেকে যেটা হয়েছে যে আমাদের ওই যে একটা কেয়ারটেকার থাকার যে একটা ছোটবেলা থেকে বেড়ে ওঠা, ওই কেয়ারটেকার জিনিসটা আর ছিল না। এখন নিজেদের কেয়ার নিজেদেরই করতে হবে। সো যেহেতু মোহাম্মদপুর থাকি, আমি বাজার, কাঁচা বাজার যেটাকে বলে, বাসার সদাই কেনা, এটা আমিই করতাম। আমাকে ছোটবেলা থেকে আমার চাচা চাচি, খালা খালু, মামা এরা বলতো যে এটা তো কুতুবের, আমার আব্বু আর কি, কুতুবের মেয়ে না, ও হচ্ছে কুতুবের ছেলে। কারণ ওই যে ছোটবেলা থেকে এই ধরনের কাজ আমি করি। তো বাজারে একদম টোটালি 2010 থেকে শুরু করি, এখন 2020 চলে, 10 বছর ধরে আমার বাসার বাজার আমিই করি এখন পর্যন্ত। তো তখনও কন্ট্রিবিউট করছি, হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারতেছিলাম বলে আব্বু একদম টোটালি জিনিসটাকে মানে ডিসএগ্রি করতে পারেনি। আচ্ছা করতেছে করুক, কিন্তু আব্বুর ধারণা এবং সবার ধারণা, আমার বোনের ধারণাও এটা ছিল যে ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা মানুষ ভালো চোখে দেখে না। তারা ইভেন্ট বলতে ভাবে যে হয়তো আমরা যেটা দেখি বিভিন্ন ফেয়ারে গেলে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকে কিছু, ফর্মাল ড্রেসে পরা, আইডি কার্ড ঝুলানো, কি লাগবে স্যার, কি সার্ভিস দিতে পারি, এই ধরনের। ওনাদের কনসেপ্টটা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল যে দেখ, মানুষ তো আর বুঝবে না যে তুই এখানে নিজে ভেন্যুতে, মানে তুই মালিক, তুই ডিরেকশন দিচ্ছিস, কিন্তু কাজ করতেছে তোর আন্ডারে অন্য কেউ। মানুষ কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে এটাই ভাববে যে তুই নিজে ফিজিক্যালি ওইখানে গিয়ে হয়তো এরকম সবার সাথে মানে অ্যাজ এ জব টাইপের কাজ আর কি এরকম করতেছিস। তো এটা আসলে আমাদের সাথে যায় না। আমাদেরকে মানুষ কি বলবে, যারা পরিচিত আত্মীয় স্বজন আছে এরা তো এটা ভালো চোখে দেখবে না, ইভেন দেখছে না এখন পর্যন্ত, তুই এটা ছেড়ে দে। তো এরকম বোনের সাথেও দ্বন্দ্ব চলতেছে, বাবার সাথেও দ্বন্দ্ব চলতেছে। আমাকে এটা মানে ম্যানেজ করতে খুব কষ্ট করা লাগছে। ম্যানেজ আমি ততদিন পর্যন্ত করতে পারিনি যতদিন না আমি আরো বড় বড় কোনো কাজ আমি নিয়ে আসতে পারতেছিলাম। কন্টিনিউ আমরা মার্কেটিং করার চেষ্টা করতেছি কিভাবে আরেকটু ভালো কাজ করা যায়। তো আল্লাহর অশেষ রহমতে দেখা গেছে যে অ্যাটলিস্ট 3 বছর যখন কেটে যায়, আমরা মোটামুটি তখন কিছু টুকটাক কর্পোরেট কাজ করা শুরু করি। যেমন আমরা বসুন্ধরা সিটি শপিং মলে আপনার রমজান মাসে যে 1 মাসের একটা ডেকোরেশন থাকে, আউটডোরে গেট থাকে, এই কাজটা আমরা প্রভিটা গ্রুপের স্পন্সরশিপ নিয়ে ওদের ব্যানারে আমরা ওখানে ডেকোরেশন করি। তখন আমরা রিয়েলাইজ করি কর্পোরেট কাজ কতটুকু ভ্যাস্ট হয়। মানে আপনার বসুন্ধরার সেই অ্যাডমিন লেভেলে গিয়ে ওনাদেরকে প্রপোজাল দেওয়া, এবং তখন যেটা আমরা ফিল করি যে যেটা বললাম যে আমাদের ডকুমেন্ট ছিল না কোনো, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এই জিনিসগুলো, আমাদের কোম্পানির নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো যখন ভেরিফাই করা শুরু করে, তো তখন দেখা গেল যে এই জায়গা তো আমরা ধরা। তাহলে আমরা এখন যে আমরা কাজ করব, একটু কর্পোরেট লেভেলে ঢুকবো, বড় কোনো কাজ করবো, সেক্ষেত্রে তো আসলে ওরকম পেরে উঠতেছি না। তো আমি পরে স্যারদের সাথে কথা বলে কনভিন্স করলাম যে স্যার, আমরা আসলে সত্যি কথা বলতে কর্পোরেট কাজ আমরা টুকটাক করেছি, বাট এরকম ভ্যাস্ট লেভেলে এখন পর্যন্ত করিনি। আপনি যদি আমাদের কাজের পোর্টফোলিও দেখতে চান, পোর্টফোলিও দিতে পারি আমরা, হয়তো খুব শীঘ্রই এটা আপনি যেটা যেটা ডকুমেন্ট বললেন আমরা করে ফেলবো। তো উনি খুবই সাপোর্টিভ ছিল, ওনার মেয়ের মতো করে আমাদেরকে বুঝালেন যে দেখো, তোমরা যেহেতু করতেছো তাহলে প্রফেশনালি করো, জিনিসটাকে এরকম করলে তোমাদের জন্য বেটার হবে, আরো বড় বড় ভালো ভালো কাজ তোমরা নিতে পারবা। কারণ হয়তো আজকে তোমার সাথে আমি কথা বলে কনভিন্স বলে আমি তোমাকে কাজটা দিচ্ছি, আদারওয়াইজ সবাই কিন্তু কর্পোরেট কাজ এভাবে দেয় না, এই ডকুমেন্টগুলো ডিটগুলো লাগে। তো তারপর আমরা কিছু কর্পোরেট কাজ করার পর যখন দেখলাম যে না, কর্পোরেট কাজ করার পরে বাসার মানে মতিগতি কিছুটা হলেও আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। যখন বললাম যে আমি বসুন্ধরা সিটিতে আছি মিটিংয়ে, ও আচ্ছা ঠিক আছে ওকে, যখন আব্বু কল দিত, তো যখন বুঝতে পারলাম যে না, ওনার মাইন্ডসেটটা এরকম যে কোনো অফিসিয়াল এনভায়রনমেন্টে কাজ করতে পছন্দ করে, তো উনি চায় ওনার মেয়েও ওরকম কোনো কিছু করুক। কিন্তু এই যে ওয়েডিং পার্টি, বার্থডে পার্টি, এই কাজগুলোকে ওনাকে আমি আর মানে কনভিন্স করতে পারলাম না, সেটা যত বাজেটেরই কাজ হোক না কেন।
তো এর মধ্যে যখন ক্লায়েন্টদের সাথে ডিলিংসগুলো আমার পার্টনার করে যাচ্ছে কন্টিনিউ, এবং আমিও দেখা গেছে যে প্রতিনিয়তই নতুন নতুন কি ডিজাইন করা যায়। কারণ আমার যেটা মাইন্ডসেট ছিল যে আপনি যদি মার্কেটে একটা কম্পিটিটিভ মার্কেটে ঢুকেন, আপনার প্রোডাক্ট যদি ইউনিক না হয় তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। কারণ আপনি যেটা দিচ্ছেন ডিসকাউন্টে, এরকম ডিসকাউন্ট তো আরো 10 জন দিচ্ছে, আরো 20 জন দিচ্ছে, কিন্তু ওই 10 জন 20 জনের সাথে আপনার কোনো একটা জায়গায় পার্থক্য তো থাকা লাগবে। সো আপনার প্রোডাক্ট বা আপনার ডিজাইনটা যদি ইউনিক না হয় সেক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন না। আমি কন্টিনিউ ওই ক্রিয়েটিভ লাইনেই মানে আমার সময় দিয়ে যাচ্ছি, সময় ব্যয় করছি। এই দিক থেকে যেটা হলো, আমি আমার পার্টনারকে তো টোটালি 100% 10% আমি ট্রাস্ট করে আসতেছি, কারণ হিসাব কিতাব থেকে শুরু করে সবকিছু ওই দেখতো, ব্যাক স্টেজের কাজগুলো আমি দেখতাম, কিন্তু ফ্রন্টাল ডিলিংস গুলো ক্লায়েন্টের সাথে অ্যাকাউন্টস এর জিনিসগুলো সব ও দেখছে। 2014 ডিরেক্ট যদি আসি, কারণ এটা কন্টিনিউ হচ্ছে আপনার আপ টু 2014 সেম জিনিসই চলে আসছে। স্টার্টেড ফ্রম 2010। ইয়া 2010 আপনি 4 বছর পরের কথা বলছেন। হ্যাঁ, 4 বছর পরে কথা বলছি। এর মধ্যে তো আমার মানে মোটামুটি একটা নাম টাম হয়ে গেছে। আমাদের পেজে অলমোস্ট আপনার 8000 এর উপর লাইক চলে আসছে, এবং সব অর্গানিক লাইক ছিল। আমরা কখনো পেজ প্রমোশনও করিনি, কারণ ডিজিটাল মার্কেটিং কি তখন আমি জানেন না। হ্যাঁ, তো তখন যেটা হলো যে আম্মু সিক হয়ে যায় আপনার 2013 থেকেই। আম্মুর ব্রেনের নার্ভ শুকিয়ে গিয়েছিল, আমরা যেটা বুঝতে পারিনি। তো আম্মু সিক হয়ে যাওয়ার কারণে তখন দেখা গেছে যে মানে বাসায়ও সময় দেওয়া লাগতেছে, পাশাপাশি হচ্ছে আবার ইনকাম কিভাবে বাড়ানো যায় সে চিন্তাও। বাসার মেজো মেয়ে, বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট দুজন তো আরো ছোট। তো এইসব দেখাশোনাগুলো করা, আম্মুর এই যে হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার কি কি ফলো আপ দিচ্ছে সেই ট্রিটমেন্টগুলো বুঝে নিয়ে আসা, সেগুলো আবার ফলো আপ করা, সবকিছু মিলে ভালোই প্রেশার যাচ্ছিল। কিন্তু বুঝতে পারিনি যে আসলে সামনে কি ঝড় অপেক্ষা করছে, ওয়েট করতেছে। কারণ আমি কন্টিনিউ কাজের মধ্যে, তো কোনো কিছুর দিকে তাকানোর বিন্দুমাত্র কোনো মানে অবকাশ ছিল না। যখন দেখলাম যে একদিন খেতে গিয়ে মানে আম্মু যখন খেতে গিয়ে দেখলাম আম্মু খাবার এখান থেকে বেয়ে পড়তেছে। আম্মু ঠিকভাবে খাও, তারপর দেখি যে না, সে যতই ঠিক করে এদিক দিয়ে পড়তেছে। যখন আমরা কোথাও বেড়াতে যেতাম, হাঁটতেছি, আম্মুকে যদি হাত দিয়ে না ধরি তো আম্মু স্টেবল হতে পারে না, তার ব্যালেন্সটা পিছনের দিকে চলে যায়। তো তখন যখন আমাদের ফ্যামিলিতে 4 জন ডাক্তার, জ্যাঠার সাথে আলাপ করলাম। আমার জ্যাঠা পিজি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড। তো জ্যাঠার সাথে আলাপ করলাম, বললো যে তুমি একটা নিউরো ডাক্তার দেখাও, ভালো, এটা ব্রেন থেকে হতে পারে। আমরা অ্যাপোলোতে ভালো একটা ইন্ডিয়ান ডাক্তার দেখালাম, ওনার আন্ডারেই পুরো ট্রিটমেন্টটা চলে 1 বছর নাগাদ। যখন দেখালাম তো আমাদের কয়েকটা রিপোর্টের টেস্টের পরে আসলো যে আম্মুর ব্রেনে যে নার্ভটা আছে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। নার্ভ তো অনেকগুলা, হ্যাঁ, যেটা আপনাকে কমান্ড করবে যে হচ্ছে আপনি যেটা করছেন এটা ঠিক কিনা, মানে ঠিকভাবে করতে পারছেন কি, বুঝতে পেরেছি। ওই নার্ভটা শুকিয়ে যাচ্ছে। তো যার কারণে উনি রান্না করতে গিয়ে হয়তো একবারের জায়গায় 3 বার লবণ দিয়ে দিচ্ছে। এটা আমরা রিয়েলাইজ করতেছি, উনি করতেছে না। নামাজ হয়তো একই নামাজ উনি 2 বার পড়তেছে, উনি বুঝতেছে না। তো এই জিনিসগুলো যখন খেয়াল করলাম তখন আমরা ইমিডিয়েটলি ডাক্তার দেখালাম, এবং টেস্টের রিপোর্ট যখন এরকম আসলো তখন সলিউশন শুনে আমরা আরো মানে আরেক লেভেলের হতাশায় চলে গেলাম যে এটার আসলে কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে এটা ট্রিটমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? তো বিভিন্ন মেডিসিন দেওয়া হলো যে ওনার এটা দিন দিন খারাপের দিকে যাবে, বাট যতটুকু পরিমাণ মানে কম করানো যায়, কন্ট্রোলিং করার জন্য মেডিসিন তাকে দেওয়া হলো, যে তার সাথে ভালো ব্যবহার করা, বাচ্চা সুলভ আচরণ হয়ে যাচ্ছিল দিন দিন, তো তার সাথে ভালো ব্যবহার করা, তাকে এক্সট্রা একটা কেয়ার দেওয়া, সব সময় একটু মানে আগলে রাখা, এবং তাকে টাইম দেওয়া। আমার আম্মুর কিন্তু অলমোস্ট আপনার 40 ইয়ার্সের উপর হয়ে গিয়েছে আপনার ম্যারিড লাইফ। তো এই টোটাল জার্নির মধ্যে কিন্তু আম্মুর কোনো ফ্রেন্ড ছিল না, কারণ আম্মু খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসে এবং খুবই ধার্মিক ছিল। উনি ওনার ফ্যামিলি মেম্বারকেই সবচেয়ে আপন মানে সবসময় ভেবে আসছে। তো ফ্যামিলির বাইরেও যে কোনো ফ্রেন্ড মেনটেন করতে হয় বা কারোর সাথে আলাপচারিতা করতে হয়, ইভেন বোনদের সাথে, আমার আম্মুরা কিন্তু 10 বোন 4 ভাই, তো ওটাও কখনো শেয়ার করতো না। তো পারিবারিক লাইফে যেটা হয় আর কি, যে বিয়ের পরে যখন একটা মেয়ে অন্য কোনো সংসারে চলে যায়, তখন ভালো হোক খারাপ হোক তাকে ওটাই মেনে নিয়ে চলতে হয়।
এখন আমরা রিসেন্টলি দেখতেছি অনেকে অনেক লিগ্যাল স্টেপে যাচ্ছে, তো সেই সময় আপনার divorce আম্মুদের সময় নিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হতো but না। হ্যাঁ, ওখানে তো আসলে এটা কাউকে বলাই যাবে না, বললে মানুষ কি ভাববে যে আমি হয়তো আমার মধ্যে কোনো কমতি আছে, আমি হয়তো সংসার করতে পারছি না। রাইট। তো আম্মুর যত ধরনের এই যে আমাদের ব্যবসা আব্বুর ফল হয়ে যাওয়া, বাসা বিক্রি করে দেওয়া, এই সব কিছু না মানে সে ভিতরে 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 পুষে রাখছে। রাইট। এবং এটার কারণটা আমরা যদি ডাক্তার না দেখাতাম এবং ধরতে না পারতাম যে এটা নিউরোলজি প্রবলেম, তাহলে হয়তো আমরাও এটা বুঝতে পারতাম না। তো যখন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞেস করলো যে উনি এরকম কেন, আপনার কি নিয়ে কষ্ট? তা আম্মু খুব সবসময় হাসি মুখে কথা বলতো যে কই কষ্ট, আমার কোনো কষ্ট নেই, ওরা শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসছে। তো ডাক্তারও তো জানে যে এই ধরনের পেশেন্টদের সাথে কিভাবে আসলে তাদের কথাগুলো বের করতে হবে। তখন আস্তে আস্তে ওনার সাথে কথা বলতে থাকে এবং ঠিক যে পয়েন্টে গিয়ে মানে শুনে যে আমরা এখন ভাড়া বাসায় থাকি এবং আব্বুর আগে অনেক ব্যবসা ছিল, এখন এই মুহূর্তে আব্বুর ইনকাম কোনো কিছু নেই, তখন সে কান্না করে ডাক্তারের সামনে। দ্যাট ওয়াজ দ্য মেন ডায়াগনোসিস, যেটা উনি কারোর সাথে ইভেন শেয়ারও করতে পারেনি। শেয়ারও করেনি কখনো, আমাদের সাথেও করেনি, ইভেন আমার কোনো বোনদের সাথেও। আমরা কি করি যে আমার এখন সাপোজ আমার খারাপ লাগতেছে, আমি আমার ক্লোজ যে পার্সন, সেটা ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক, আমি তার সাথে শেয়ার করবো, দোস্ত আমার এরকম ভাল লাগতেছে না, কি করা যায়? কোনো সাজেশন, কোনো মানে ডিসিশন, কোনো ধরনের কোনো ফিলিংস সে কোনোদিন কারোর সাথে শেয়ার করে নাই। আমাদের এদিক থেকে গাফলতি ছিল যে আমরা এটা বুঝে উঠতে পারিনি যে আম্মুর সাথে এই ব্যাপারগুলো নিয়েও কথা বলা দরকার। নর্মালি যেরকম বাইরে যাচ্ছি, আম্মু তোমার কি খেতে মন চাইতেছে, তখন তো আমার কিছু ইনকাম করি, হাতে টাকা আছে, কিছু একটা নিয়ে আসতেছি, সে ওটাতেই খুশি। কিন্তু তার ভিতরে যে এত কিছু চলতেছে, নিজের সাথে যুদ্ধ চলতেছে, এটা আমরা কোনো রিয়েলাইজ করিনি যতক্ষণ পর্যন্ত কোনো সিমটম আমরা নিজের চোখে না দেখি। তো যখন এটা ডায়াগনোসিস করা হলো, তারপর ট্রিটমেন্ট শুরু হলো। এখন উইদিন 3 মান্থ মানে আম্মুর অবস্থা এরকম হয়ে গেল যে টোটালি অন্য মানুষ। সে কখনো কথা উল্টাপাল্টা বলতেছে, মানে এটা কোনো ভাষার মধ্যে পড়ে না, এমনি জাস্ট উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ বলতেছে, কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। মনে হচ্ছে যেন সে অলৌকিক কোনো কিছুর সাথে কথা বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি রুমে শুধু আমরাই। কোনো কিছু দিয়ে তাকে থামানো বা তার কাছ থেকে কোনো অ্যান্সার বের করা, এরকম কোনো কিছুই আমরা পারতেছিলাম না। অলমোস্ট 8 মান্থ আপনার এভাবেই চলতে থাকে। নিজেকে অনেক হার্ট করতে দেখা গেছে এখান দিয়ে আপনার ব্লিডিং হচ্ছে। সো 24 আওয়ার্স অবজারভেশনে রাখতে হতো কাউকে না কাউকে। তখন যখন দেখলাম যে আপনার মানে প্রতিদিনই অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ভালো তো হচ্ছেই না। বাথরুম সে কোনো কন্ট্রোল নাই। বাথরুমের কন্ট্রোল প্রায় আপনার মানে 8 মাস পরে গিয়ে টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন আমরা যে আপনার অ্যাডাল্ট যে ডাইপার আছে, আমরা সেটা ইউজ করা শুরু করি। তো তার জন্য একটা মেইড রাখা হয়েছিল, উনিও খুব বয়স্ক ছিল, আমরা খালা বলতাম ওনাকে। একদম যেহেতু আমরা বাসায় থাকি না, আমার ছোট 2 বোন হচ্ছে স্টুডেন্ট, আমি পড়ালেখা করতেছি, পাশাপাশি কাজ করতেছি। আব্বু তখনও চেষ্টা করতেছে কি করা যায়। কিছু উনি ইনকাম দিত, মানে না দিলে বাসা কেমনে চলতো। সেভিংস ছিল, কিছু ইনকাম করতো, কিন্তু পার্মানেন্ট যে কোনো একটা ইনকাম সোর্সের সলিউশন সেটা কিন্তু তখনও হয়নি। অ্যান্ড ইটস অলমোস্ট মানে 2013 এর শেষের দিকে। তো যখন দেখলাম যে আম্মুর এরকম কোনো মানে ভালো তো হচ্ছেই না, দিন দিন আরো খারাপ হচ্ছে, তখন দেখলাম যে আমার কাজের প্রেশার কিছুটা যদি কমিয়ে দিয়ে আমি আম্মুর দিকে সময় দিই, হয়তো তার মানে মেন্টাল যে স্টেটটা আছে সেটা একটু বেটার হইতে পারে। তো তখন এক পর্যায়ে দেখলাম যে আম্মুর নিজের উপর থেকে টোটালি কন্ট্রোল নাই, এবং 6 মাস পর্যন্ত ওনার কোনো জ্ঞান ছিল না। মানে কি করতেছে? আমি তানিয়া, আমার ছোট 2 বোন, আমরা যে তার মেয়ে, আব্বু যে তার স্বামী, ওই বাসায় কে থাকে, শি হ্যাড নো সেন্স, তার কোনো সেন্স নাই টোটালি। যদি আপনি বলেন যে একটা মেন্টাল পেশেন্ট যেরকম থাকে, যে তার স্মৃতিশক্তি হারিয়ে গেলে যেরকম হয় অবস্থা, আম্মুর অবস্থা ওরকম ছিল প্রায় 6 মাসের মতো। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো এই 6 মাস যে কিছুই বুঝতেছে না, একটা বাচ্চাকে আমরা কি করি, সে কিছুই বুঝে না। আমি তাকে কি কমান্ড করতেছি, বাবা তুমি বসো, বাবু তুমি খাও, বাবা তুমি এটা ধরো না, ওই বাচ্চা কিন্তু ততদিন পর্যন্ত আপনার ল্যাঙ্গুয়েজ বুঝবে না যতদিন পর্যন্ত না তার মধ্যে ভাষার বোধটা আসবে। তো আপনি ধরে নিতে পারেন যে আমার আম্মু আবার মানে সেই বাচ্চার কালেই চলে গেছে। তো তখন আমরা হয়ে গেছি গার্জিয়ান। তখন তাকে এইভাবে বুঝানো, সে খেত না। ট্যাবলেট যে দিচ্ছে ডাক্তার, ট্যাবলেট কিভাবে খাওয়াবো, কারণ উনি তো ট্যাবলেট দিলে তো এভাবে ছুঁড়ে ফেলে দিতেছে,
এদিক ওদিক ফেলে দিতেছে, মুখ থেকে ফেলে দিতেছে, খাবে না, তিতা। তারপর কলা ছিলে, কলায় ভরে ভরে তাকে ওই ট্যাবলেট খাওয়াইছি, কারণ এই ট্যাবলেট যদি না খাওয়াই তাহলে আমার হাইপার টেনশন আরো বাড়তে থাকবে, আর যত বেশি হাইপার টেনশন বাড়বে উনি ফিজিক্যালি তত মানে নিজেকে হার্ট হিট করবে। করবে। এই জিনিসগুলো মানে এটা যে ফেস না করেছে সে বুঝতে পারবে না যে আসলে কতটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ হতে পারে নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের সাথে। মানে আপনি ভেবে দেখেন যে মানুষটা তার লাইফের অলমোস্ট মানে 42 ইয়ার্স শুধু সংসার জীবনে কাটিয়ে দিছে তার স্বামী তার বাচ্চাদেরকে নিয়ে। এবং আমার আম্মু ফ্যামিলিতে অ্যাকচুয়ালি মেজো ছেলের বউ, কিন্তু বড় বউ হিসেবেই আসলে গিয়েছে, কারণ আমার জ্যাঠা যেহেতু তখন ডাক্তার পাশ করেনি, সো উনি এমবিবিএস এর জন্য ওয়েট করতেছিল। তারপরে বিয়ে শাদী করবে। আব্বুর যেহেতু পছন্দের বিয়ে ছিল, উনি আগেই বিয়ে করে ফেলছে। তো আমার আম্মু কিন্তু মা হওয়ার আগেই মা হয়ে গেছে, মানে ওনার নিজের সন্তান হওয়ার আগেই ছোট ছোট দেবর কিন্তু মায়ের মতো করে মানুষ করছে। ওনার হচ্ছে 8টা দেবর, তো 8টা দেবরকে লালন পালন করা, বড় করা, শ্বশুর শাশুড়ি খেদমত করা, তারপর আমরা হলাম, আমাদের কি করা, কতটুকু ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনি যেটা বলছেন উই ক্যান রিয়েলাইজ, ইয়েস। বাট দ্য থিং ইজ দ্যাট আপনি সন্তান হিসেবে এই জিনিসগুলো রিয়েলাইজ করেছেন, এবং অনেক সন্তানই এটা করে না। আমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করব, যারা দেখছেন তারা দেখলে বুঝবেন যে আসলে কি অসাধারণ একটা গল্প, কি অসাধারণ একটা জীবনযুদ্ধ এই মেয়েটি করেছে, এবং শি ইজ আ গ্রেট সাকসেসর। আমরা যাই সামনের দিকে, জি প্লিজ। এবং আপনি বলছিলেন যে ওই সময়ই বোধহয় আপনার পার্টনারের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, এটাতেই আসতেছিলাম। তো আমার সাথে যখন এই ট্রিটমেন্ট চলতে থাকে, একদিন হঠাৎ আমরা কিন্তু খুব ভালো কাজ করতেছিলাম আমাদের অলমোস্ট, তখন আমি যদি একটু মেনশন করি, আমরা 100টার উপর ওয়েডিং ইভেন্ট করে ফেলি 4 বছরে, উইদিন 4 ইয়ার্স 100টার উপর ওয়েডিং ইভেন্ট করে ফেলি, এবং বার্থডে প্লাস আপনার 40-50টার মতো হয়ে যায়। আমরা আস্তে আস্তে খুব রিনোন হয়ে যাই, আমাদের রেগুলার কাজ আসতে থাকে, আমরা কাজ করতে থাকি। হয় কি, আমি জাস্ট নিজের লাইফে আমার আব্বুর প্রতিচ্ছবি দেখতে পারতেছিলাম। আমার আব্বু যতগুলো কর্মচারীকে হাতে ধরে কাজ শিখাইছে, সেই কর্মচারীগুলো একটা পর্যায়ে গিয়ে আব্বুর সাথে বিট্রে করছে, এবং এক্স্যাক্টলি সেম জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 4 বছর ধরে হাতে কলমে ধরে হোয়াট ইজ ইভেন্ট ম্যানেজমেন্টে কি কি জিনিস থাকে, আমরা কিভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব, ক্লায়েন্ট কিভাবে আমাদের খুঁজে পাবে, আমরা কাকে দিয়ে কোন কাজ করাবো, কোন জিনিস কোথায় পাওয়া যায়, কোন কাজের বিল মার্কেট ভ্যালু অনুযায়ী কতটুকু রাখলে আমরা কাজের ডিলটা লক করতে পারবো, ক্লায়েন্টকে প্রেজেন্টেশন কিভাবে দিব, বার্গেন কোন লেভেলে করব, প্রফিট মার্জিন কত থাকবে, আমাদের মার্কেটিং কস্ট পরবর্তীতে কি কি থাকবে, ইচ অ্যান্ড এভরি ডিটেল হাতে কলমে শিখানো হয়েছে। কারণ ও তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না, বাট আমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল। ইনস্ট্যান্ট একদিন 2014 ফেব্রুয়ারিতে, জাস্ট এমনি কোনো আগের থেকে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো মারামারি কাটাকাটি, নাথিং, ইনস্ট্যান্ট একদিন বলে বসলো, তানিয়া আমি আর পার্টনারশিপে বিজনেস করব না। তো আই সেড ওকে, রিজন, কারণ কি, কোনো প্রবলেম হয়েছে আমাকে বলো, শেয়ার করো। তো বললো যে না, কোনো প্রবলেম নাই, বাট আমার কাছে মনে হইতেছে পার্টনারশিপে বিজনেস করা আর উচিত হবে না, আমি পার্টনারশিপে বিজনেস করতে চাই না। তো এখন সবচেয়ে তখন আমার কাছে যেটা মনে হলো যে আমি এত কিছু করলাম, জাস্ট কিছু যদি ডকুমেন্টস থাকতো আমার, আমি হয়তো এই সিচুয়েশনটাকে, যখন আমার আম্মু অলমোস্ট মানে এরকম এত অসুস্থ, আমি এত টেনশনে আছি, এখন বাসায় অ্যাডিশনাল আম্মুর একটা ওষুধের খরচও অ্যাড হয়েছে, এবং যে ওষুধগুলো দিত তাতে মান্থলি আপনার 5-6 হাজার টাকা দিয়ে শুধু ওষুধের খরচে চলে যেত। তো তখন আসলে আমার মাথায় কাজ করতেছিল না, আমার জাস্ট এটা মনে হচ্ছিল যে আমি সবচেয়ে বড় ভুল যেটা করলাম, পার্টনার হিসেবে নিয়েছি, সেটার কোনো ডিড আমাদের ছিল না। আমরা যে রোজপেটাল ডেকোর নামটা দিলাম, ট্রেড লাইসেন্স তো করিনি, বাট অ্যাটলিস্ট এরকম যদি একটা ডিড থাকতো যে কোনো পর্যায়ে গিয়ে যদি আমাদের মনে হয় আমরা একসাথে কাজ করব না, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসিশনটা কিভাবে হবে, কোন ওয়েতে হবে, যে থাকতে চাচ্ছে না সে চলে যাবে, সে কি কোনো রেভিনিউ বা কোনো গুডউইল কোনো কিছু সে ক্লেম করতে পারবে, নাকি মানে কি হবে, এই ব্যাপারটা নিয়ে না আমাদের কোনোদিন মানে ওরালিও কোনো বিষয়ে আলোচনা হয়নি। কারণ হবে কেন, সে তোমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমার মানে প্রত্যেকটা কাজের সম্পর্ক পার্সোনাল, সে আমার সাথে ফ্যামিলির সাথে মানে এত বেশি
মিলে গেছিল যে আমার যে পুরান ঢাকায় দাদির বাড়ি, আমি তাকে সে আমার ফ্রেন্ড লাগে, অথচ তাকে আমার সেই বাসাতেও ঘুরতে নিয়ে গেছি, সে ওখানে ঘুরছে। আমার দাদি তখন বেঁচে ছিল, সবাই তাকে খুব আদর যত্ন, মানে খুব ভালোভাবে তাকে ট্রিট করছে। তো সে আমার এত ক্লোজ ফ্রেন্ড, তার তো মুখ দিয়ে এই কথা আসার কথা না। সো যখন হুট করে এরকম একটা প্রপোজাল ওর কাছ থেকে পাই যে ও আমার সাথে আর থাকতে চাচ্ছে না, ও আলাদা মানে এই বিজনেসই করবে, বাট আলাদা কোনো একটা নাম নিয়ে করবে, ওর পার্সোনাল নাম নিয়ে করবে। তো তখন সাধারণভাবে আমি কোশ্চেন করলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু থাকতে চাচ্ছ না, তাহলে এই হসপিটাল ডেকোর এটা আমি কন্টিনিউ করবো, তুমি তাহলে তোমার নতুন নামে করো। হ্যাঁ, আমি কোনো ঝামেলাতেই আসলে জড়াতে পছন্দ করি না, ঠিক আছে তুমি করো। ওটাতেও হচ্ছে প্রবলেম ছিল, কারণ অলরেডি তুমি কেন একটা মানে অলরেডি এটা একটা রেপুটেশন গেইন করে ফেলছে, 9,000 লাইক আছে, 8,000 লাইক আছে পেজে। সো সে মানে আমাকে চ্যালেঞ্জ থ্রো করলো, যেটাকে বলে ডিরেক্ট ভাষায়, যে তুমি যদি আসলেই কাজ জানো তাহলে তুমি মার্কেটে এসে দেখাও অন্য নামে, একই সাথে দুজন শুরু করি, দেখি কে আগে যায়। ফাইনাল ডিসিশনটা কি হলো আলটিমেটলি? জিনিসটা তো খুব মানে আমি জানি এটা কাদা ছোড়াছুড়ি হয়েছে এবং এটা নিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা, খুব ব্যাড এক্সপেরিয়েন্স আপনার আছে। সো হসপিটাল ডেকোর যেটা আপনি বলছিলেন, ওটা কি আপনারা দুজনে শেয়ার করলেন না বন্ধ করে না? দিলেন? ওটা এখন আলটিমেটলি মিউচুয়াল ডিসিশন যেটা হলো যে ওটা টোটালি বন্ধ, এবং দুটা নাম। এবং আমি যে নামে এখন পরিচিত সিইও হিসেবে, এটা হচ্ছে ভার্সেটাইল ইভেন্ট মেকার। ওরপর আপনি ভার্সেটাইল শুরু করলেন। তো ইন দ্য মিন টাইম 4 বছর কাজ করার পরে কি আপনার মনে হয়েছিল যে না ঠিক আছে, কোথায় কোথায় ভুল ছিল, রেজিস্ট্রেশনে ভুল ছিল, বা পাবলিকলি এটাকে প্রপার্টি বানাতে হলে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়? এক্স্যাক্টলি। সো আমি জাস্ট সেটাই করলাম যে আমার এই 4 বছরের যে বিটার এক্সপিরিয়েন্সটা হলো, যে কি গাফিলতির কারণে আমি আজকে এই দশা হলো, আমি সেই সবকিছুই আমার এই নেক্সটের ক্ষেত্রে আমি ইমপ্লিমেন্ট করলাম। আমার এখন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, নিজস্ব অফিস, সবকিছুই। এবং আমার সোর্সিং আমি ছাড়া কেউ জানে না, যে ভুলটা আমি আমার মানে পাস্ট এক্সপিরিয়েন্স আর কি গেইন করলাম। তো যখন শুরু করলাম তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল যে নতুন একটা কোম্পানি, কারণ সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট পার্ট ছিল যে ক্লায়েন্ট যেহেতু ও ডিলিংস করতো, সো ক্লায়েন্টের আপনি ফোন নাম্বার বলেন, মেল আইডি বলেন, আমার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নাই, সবকিছু ওর কাছেই ছিল। তো তারপরেও আমি সাহস নেই, কারণ আমাকে তো করতে হবে। আমি অলরেডি বাসায় সাপোর্ট দিয়ে যাচ্ছি, এখন যদি মাঝপথে এসে আমি এভাবে বন্ধ করে দিই, অলরেডি এখন বাসায় আরো কন্ট্রিবিউশনের দায়িত্ব বেড়ে গেছে, তো তখন কি করব? তো আমি কোনো ঝামেলা না জড়ে আমি ওকে ওর মতো থাকতে দিই, আমি আমার মতো থাকি। আমি ওদিন থেকে ওর পর থেকে সেই মুহূর্তের পর থেকে আমি ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট আজ পর্যন্ত করিনি। তো 2014 তে নতুন জার্নি শুরু হলো আমার ভার্সেটাইল ইভেন্ট মেকারের। এখন আলাদা তো হলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি আলাদা হলাম? কারণ যেই লোকগুলোকে আমি মাইনে দিতাম, যে লোকগুলোকে দিয়ে আমি কাজ করাতাম, সে তো সেম লোকগুলোকে দিয়ে এক্সট্রা পেমেন্ট দিয়ে সে কাজ করিয়ে নিচ্ছে। যে ওয়্যারহাউস থেকে আমি রেন্টে কাপড় বা ফুল ভাড়া করতাম, সে তো সেম ওয়্যারহাউস, ওই জায়গা থেকে নিচ্ছে। তাহলে আমি শুধু নামটা পরিবর্তন করলাম, কিন্তু আমার আর বাকি সবকিছুই কিন্তু কঙ্কালটা কিন্তু সেম রয়ে গেল। এই জিনিসটা নিয়েও যখন ফিউচারে দেখলাম যে না আমি বুকিং দিচ্ছি, টাইমলি পাচ্ছে না, বলছে সেই বুকিং এ চলে গেছে, না উনি আগে বুকিং দিচ্ছে, এটা নিয়েও যখন দেখলাম যে দুটা না, আমি তখন ভাবলাম ভাই আমি ওয়েডিং এ কাজই করব না, আমি টোটালি আমার লাইনই চেঞ্জ করে ফেললাম, ওয়েডিং এ কাজ করব না, আমি শুধু বার্থডে নিয়ে করি, দেখি আল্লাহ কি রাখছে কপালে। জানি না আল্লাহ কোত্থেকে এত সাহস, এত শক্তি, এত ধৈর্য আমার মধ্যে দিচ্ছে যে আমি কোনো কিছু নিয়ে ঝামেলা করতে চাইনি। আমি জাস্ট ফোকাস করছি আমার গোলে, আমি কি করতে চাই। কোনো একটা সোশ্যাল ইভেন্ট, আপনার বার্থডে ইভেন্ট ছিল, লাকিলি ওনারা মনে হয় যেন আল্লাহ তাকে ফেরেশতা হিসেবে পাঠিয়ে দিছিল আমার লাইফে, নয়তো আমার এই টার্নিং পয়েন্টটা আসতো না জার্নির। তো ওনারা হচ্ছে পেশাগতভাবে ছিল সেনাবাহিনীর, ওনার হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের ছেলের বার্থডে ছিল। তো ওই বার্থডেটার কাজের ডেকোরেশন আমি যেই থিমে করে দিই, এমনভাবে করে দিই, আমার ডিরেক্টলি বলতে গেলে ওই কাজে লস হয়েছিল, 3,500 টাকা আমার পকেট থেকে গেছে। বাট মনে করেন যে আমি আজকে আপনার সামনে বসে কথা বলতেছি, আমি ধরে নিব যে আমি হয়তো ওনাদের সাথে পরিচয় না হলে আমি হয়তো আজকে আপনার সামনে কথাও বলতে পারতাম না, কারণ ওই পজিশনে আমি যেতে পারতাম না। তো আমার কাজে ওনারা এত বেশি প্লিজড হলো যে আমাকে ডিরেক্টলি আমাকে নিয়ে আধা ঘন্টা ওনারা কথাও বললো যে আপনি কি কাজ করেন, কতদিন ধরে কাজ করতেছেন। যখন আমি ওনাদের সাথে আমি বললাম যে আমি সবাইকে সত্য কথা বলি, আমার সাথে এই হয়েছে, আমি এত তারিখ থেকে 2010 থেকে কাজ শুরু করছি, এর মধ্যে কর্পোরেট এদের সাথে কাজ করছি, তো আপনাদের যদি নেক্সটে কোনো কাজ হয় আমাকে বলেন। আমি কিন্তু জাস্ট সোশ্যাল ইভেন্ট এই ধরনের হিসেবে আমি বলছি, বাট আমি জানতাম না যে আমার সামনে এত বড় একটা অপরচুনিটি ওয়েট করতেছে। তো ওনাদের সামনেই হয়তো একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, আন্তর্জাতিক জাতিসংঘের শান্তিরক্ষী দিবস, 2017 সালে এটা। তো এর মধ্যে তো আমি নিজে কিছু টুকটাক কাজ করেছি।
তখন বলল, আমাকে একদিন কল দিল যে হচ্ছে আপনি এরকম এই ধরনের কাজ কি কখনো করেছেন? তো আমি বললাম এই ধরনের বলতে এই প্রোগ্রামে যা যা লাগবে সেগুলো আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, বাট সত্যি কথা আমি এর আগে কোনো আন্তর্জাতিক কোনো জাতীয় কাজ করিনি। দ্য থিং ইজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি সবসময় এটা বলি, আমরা ছোটবেলায় শিখেছি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আসলে না মানে নিজের উইকনেসকে কখনো গোপন করতে নাই, মানে পার্টিকুলারলি দুই একটা জায়গা ছাড়া, সেটা অন্য জিনিস, ওই ডিসকাশনে আসা যাবে না আজকে। কিন্তু আমার মনে হয় এইসব ডিলিংসের ক্ষেত্রে, বিজনেস ডিলিংসের ক্ষেত্রে সবসময় উইকনেসটাকে ওপেন রাখা ভালো, যে স্যার আমি এটা পারি, এটা আমি পারি না, এই জায়গাটা আমার উইকনেস, সো এতটুকুর জায়গাতে আমার কনফিডেন্ট আছে, এতটুকুর জায়গাতে আমার নাই। এতে করে হয় কি, যিনি আমাকে নিয়ে ডিল করছেন তারও কনফিডেন্টটা অনেক বেশি গ্রো করে যে না আমি একটা অনেস্ট মানুষের সাথে ডিল করছি। রাইট। এবং এই জিনিসটা আমাকে অনেক মানে গ্রো করতে অনেক হেল্প করেছে। যেমন আমি ওনাদেরকে বলেছি যে আমি এর আগে কখনো কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইভেন্ট করিনি, বাট কর্পোরেট ইভেন্ট করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো আপনাদের একটা ইভেন্টে কি কি লাগবে, কোন স্টেজ লাগবে, কোন গেট লাগবে, কোন ব্র্যান্ডিং লাগবে, ওখানে চিফ গেস্ট কি মাননীয় প্রধানমন্ত্রী থাকবে না মাননীয় রাষ্ট্রপতি থাকবে না অন্য কেউ, আমাকে ওভাবে বললে আমি ওই অনুযায়ী আপনাদেরকে ডিজাইন দিতে পারবো। সো ওই যে আমার ফার্স্ট অপরচুনিটি আসলো যে ঠিক আছে আপনি তাহলে একটা প্রেজেন্টেশন দেন, যদি আমাদের সিনিয়র যিনি আছে উনি যদি আপনার প্রেজেন্টেশন পছন্দ করে দেন বাজেট দিবেন, কারণ সরকারি প্রোগ্রামে হয় কি 6-7 জন মিলে বিট করে, তারপর সের মধ্যে কস্ট মিনিমাইজ করে যে সবচেয়ে লোয়েস্ট বিট করে তাকে হচ্ছে কাজটা দেওয়া হয়। তো যেহেতু এটা আমার ফার্স্ট কাজ ছিল, এতটা সহজও আবার ছিল না যে আমি একদম আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলাম। তো ওনারাও আমাকে আমার ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য আমাকে প্রথমে ওনাদের পার্সোনাল একটা ছোট ইভেন্ট আমাকে দেয়, যে তুমি যদি এখানে প্রুফ করে দেখাইতে পারো, তোমার কাজ দেখে আমরা বুঝবো নেক্সট কাজটা আমরা তোমাকে দিব কিনা, মানে কাজ তো দিব পরের কথা, প্রেজেন্টেশন দেওয়ার পারমিশন তোমাকে দিব কিনা। সো আল্লাহর অশেষ রহমত যে ওই প্রোগ্রামে 100% স্যাটিসফ্যাকশন আমি মানে ওনাদের কাছ থেকে নিই, এবং আমি আমার 100% 200% আমি দেওয়ার ট্রাই করছি, এবং আই এম মানে ব্লেসড যে আমি ওনাদের মতো গার্জিয়ানই বলবো, কারণ আমার কাছে এখন সেনাবাহিনী একটা ফ্যামিলি হয়ে গেছে, আমার সেকেন্ড ফ্যামিলি। কারণ আমি গত 4 বছর ধরে মানে প্রতিটা ইভেন্ট আমি সেনাবাহিনীর ইভেন্টই করছি। আমি সিভিল ইভেন্টের মধ্যে শুধু বার্থডে ছাড়া আর কোনোটা করিনি। তো তখন আমাকে সিলেক্ট করলো যে আপনিও প্রেজেন্টেশন দেন। তো ওই যে 2017 থেকে আমি শুরু করলাম ওনাদের সাথে পথ চলা, এবং দীর্ঘ আপনার 1.5 মাস লাগিয়ে একটা প্রেজেন্টেশন বানানো, সেটা বারবার চেঞ্জ করা, ডিজাইন চেঞ্জ করা, এবং আপনি আলটিমেটলি যখন ওই কাজটা পান, 48 ঘন্টা মানুষের চোখের পলক কিভাবে খোলা থাকে এটা আমি ওনাদের কাজ করতে গিয়ে শিখেছি। 24 ঘন্টা আগে আপনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভেন্যু ডেকোরেশন কিভাবে করবেন এটা আমি ওনাদের সাথে কাজ করতে গিয়ে শিখেছি। তো এই 4 বছরের মানে পেশাগত যোগ্যতায় বলবো যে আমাকে ওনারা জাস্ট মানে ওয়ান ম্যান আর্মি বানিয়ে দিচ্ছে। তো এখন যদি আমাকে অনেক অনেক মানে আমি কি বলবো, আমি খুবই গর্ববোধ করি এটা বলতে যে আমি সেনাবাহিনীর কাজ করি, কারণ আমার কিছু প্রোটোকলের কারণে এই ধরনের প্রোগ্রামের কোনো ডকুমেন্টেশন কোনো কিছু আমরা মানে পাবলিকলি এটা দেই না। এখানে আমাদের কিছু প্রোটোকলের ব্যাপার আছে, যতটুকু দেওয়া প্রয়োজন আমরা শুধু ততটুকুই আমাদের ফেসবুক পেজে দিই। তো অনেকেই ভাবে কি আমার পুরাতন যে ক্লায়েন্টরা যে আপু আপনি কি এখন ইভেন্ট করেন না, আপনি কি ইভেন্ট ছেড়ে দিচ্ছেন, তো তারা হয়তো জানে না যে ভার্সেটাইল ইভেন্ট মেকার হচ্ছে আমার কোম্পানি। সো আমি আর কখনো ওই বিষয়টা নিয়ে আসলে আর মানে বলতে যাই না যে হ্যাঁ করি, কর্পোরেট কাজ করি, বাট আপনার কোনো কাজ হলে বলেন অবশ্যই করে দেব। তো আমি খুব এটা প্রাউড ফিল করি যে যেই মানুষটাকে আমি সবকিছু শিখালাম সেখান থেকে যখন আবার আলাদা হয়ে গেলাম, আমি এরকম প্রবলেমেটিক ফেস করার কারণে আমি ওয়েডিং সেক্টরটাই ছেড়ে দিলাম, দেন শুরু করলাম আবার নতুন করে টোটালি কর্পোরেট, তাও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। সো ওইখানে কাজ করার ক্ষেত্রে আপনার প্রতিটা বছর 2017, 18, 19 পরপর 3 বছর কিন্তু এই প্রোগ্রামটা আমিই করি। এবং 2019 সালেও আপনার এই যে সমরাষ্ট্র প্রদর্শনী যেটা প্যারেড গ্রাউন্ডে হয়, সেখানে বঙ্গবন্ধু স্টল যেটাতে মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম এন্ট্রি করেছিল, ওই স্টলটা আমার হাতে করা, ওটা প্রত্যেকটা ডিজাইন আমার হাতে করা। তো ওইখানে আমরা একটা রেপ্লিকাও করি ইঞ্জিনিয়ার করে। তো এভাবে করে ওনাদের সাথে কাজ করতে করতে না একটা আন্তরিকতা, একটা সম্পর্ক হয়ে গেছে। আমি একটা জিনিস দেখলাম কাজ করতে গিয়ে যে আপনাকে কখনো কোনো প্রফেশনাল মানুষ আপনার এইজ, আপনি কি মেল না ফিমেল, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, এই 3টা দিয়ে জাজ করবে না কোনো প্রফেশনাল মানুষ। কারণ আজকে আপনি যদি আমার ক্লায়েন্ট হন, আপনি এটা দেখবেন যে আমার ইভেন্টে উনি আমাকে কি দিতে পারবে। সো আমি ব্যাকে কি 1000টা কাজ করছি না 500টা কাজ করছি, কার সাথে কাজ করছি, দ্যাট ডাজন্ট মেক সেন্স। আমি আপনাকে কি দিব, দ্যাটস দ্য ডিল। সো আমি
ওনাদের সাথে কাজ করতে গিয়ে সত্যিকারে মানে অনেক 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 কিছু শিখেছি, এবং আমার লাইফের এই টার্নিং পয়েন্টটা আমি সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই যে আমাকে এমনভাবে সাপোর্ট ওনারা দিয়েছে। এবং আমি যে হার্ডওয়ার্ক, ওনাদের সাথে আর্মিদের সাথে কাজ করা এত সহজ না, ওনারা প্রতিটা লেয়ারে যেভাবে কারেকশন করে, প্রত্যেকটা জিনিস যেভাবে ইঞ্চি ধরে ধরে মানে বুঝে নেয়, এটার সাথে মানে টিকে থাকাটা আমি মনে করি যে আমার ভিতর আল্লাহ অন্য কোনো কিছু হয়তো দিয়ে দিয়েছে। কারণ আমি আমার সমগোত্রেরই অনেক কলিগকে দেখেছি সেনাবাহিনী বিভিন্ন লেডিস ক্লাবে প্রোগ্রাম করেছে, কিন্তু যখন এই বারবার কারেকশনগুলো আসে না, লাস্ট মোমেন্টে যখন 11th আওয়ারে কারেকশন আসে, এই কাপড়টা ভালো লাগছে না, কাপড়ের এই কালারটা চেঞ্জ করে দেন, তখন আমাদের মাথা নষ্ট, কি করব, রিসোর্স তো এখানে নাই। তো আমি যেহেতু হ্যাবিচুয়েটেড, তো আমার মনে হয় যে আমি একটা ব্লেসিং, আমি এটা নিয়েই আগাতে চাই, এটা নিয়েই সামনে করতে চাই। কি হলো মানে এই কাজগুলো আপনার পার্সোনাল লাইফের কি কি চেঞ্জেস আনলো? লাইক আমরা যতটুকু শুনেছিলাম যে আম্মু যখন সিক ছিল 2014-এ, যদি একটু বলি তো 2014-এর মার্চ মাসে, মে মাসের 6 তারিখে আম্মু কিন্তু মারা যায়। মারা যাওয়ার আগে যা যা আমরা ডিফিকাল্টিস ফেস করেছি তা আসলে আমি আপনার সাথে একটা না রিকভারি করেনি, এটা একটা প্রোগ্রামে বলে শেষ করা যাবে না, শেষও করা যাবে না আর বোঝানোও যাবে না। আমাকে যদি বলেন যে আপনার লাইফের যদি কয়েকটা আপনার থেকে থাকে যে ইনকমপ্লিটনেস একটা বলেন, আমি সেই নাম্বার 1-এ বলবো যে আম্মু যখন তাকে হসপিটালে ভর্তি করলাম, যে না বাসায় কন্ট্রোল করা যাচ্ছে না, বাসায় উনি অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে এবং উনি খাওয়া দাওয়া করছে না বলে ডিহাইড্রেশনে ওনার ঠোঁট কালো হয়ে গেছে। এখন যদি আমি ইমিডিয়েটলি ওনাকে স্যালাইন না দিই, আমিও আমাকে বাঁচাতে পারবো না। ইবনে সিনা বলেন, আমাদের ধানমন্ডির আশেপাশে যে কটা হসপিটাল প্রাইভেট ছিল কেউ ভর্তি রাখেনি। কেন? কারণ সবাই ভাবতো উনি মেন্টাল পেশেন্ট, তো ওনাকে তো নর্মাল হসপিটালে কেউ ভর্তি রাখেনি। তারপর আমরা ওখানে বাবর রোডেই একটা প্রাইভেট হসপিটাল ছিল, মানসিক হাসপাতাল, সেখানে আম্মুকে মানে নিয়ে যাই যে দেখেন এখন বাঁচাইতে হবে, আপনি স্যালাইন দেন, যা দেন, অন্য হসপিটালে ভর্তি নিচ্ছে না। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আম্মু এখানে 7 দিন ভর্তি থাকে, এবং ওদের যে রুলস রেগুলেশন ছিল যে পেশেন্টের সাথে পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ না, কারণ ওইখানে ওনারা আল্লাহ জানে মানে এমন ভাবে ট্রিট করে পেশেন্টের সাথে যেটা মানে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে না। আমি সেখানে, আম্মু কোনো সেন্স নাই, আমি যে তার মেয়ে সে জানেও না, কিন্তু আম্মুকে যে নিয়ে যাচ্ছে টেনে, আম্মু আমার হাত এভাবে ধরে রাখছে, হাত ছাড়তেছে না, মানে সেটা রিয়েলাইজ করতেছে, বুঝতেছে যে কোথাও যাচ্ছে। তো পরে আমিও তো নাছোড়বান্দা, মানে আমি আসলে সত্যি কথা বলতে আমি আম্মুকে কখনো কোনো এরকম হার্ডশিপ ফেস করতে হবে এটা আমাদের ধারণার বাইরে। হুটহাট সব কিছু চেঞ্জ হয়ে গেল লাইফের, সব এভরিথিং। 7 দিন এখানে ভর্তি থাকার পর প্রতিনিয়ত ইনজেকশন পুশ করতেছে, স্যালাইন দিচ্ছে, খাওয়ানোর চেষ্টা করতেছে। কিছু কিছু ভালো মানুষ থাকে যে আপনার মারা যাওয়ার আগে খুব ভালো ভালো কথা বলে, ভালো মেমোরিগুলো দিয়ে যায় যাদেরকে রেখে যায়। তো আম্মুর সাথে যে এই 1 বছর এত অসুস্থতা, এত কিছু, আমাদেরকে চিনতে পারতেছে না, নিজেকে হার্ট করতেছে, খাচ্ছে না, ডাইপার চেঞ্জ করানো লাগতেছে, গোসল করানো লাগতেছে, সবকিছু আমরা করতেছি। ঠিক মারা যাওয়ার আগে 1 সপ্তাহ উনি পুরো সুস্থ, মাশাআল্লাহ। উনি চিনতেছে, ওনার মধ্যে কোনো হাইপার টেনশন কাজ করতেছে না। জাস্ট ওই হসপিটাল থেকে নিয়ে আসলাম, আব্বুকে দেখে জড়াইয়া ধরলো, মানে এতদিন পর দেখছে, 6 মাস পর যখন আমার মা আমাকে চিনতেছে, এর চেয়ে খুশির আর কিছু নাই। ইটস আ ব্লেসিং। তো আমরা আবার ফলো আপের জন্য ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের সময় যাওয়ার জন্য আম্মু সবসময় মানতো যে হচ্ছে ম্যারিড মহিলাদের নাক ফুল থাকা লাগবে, চুড়ি পরা থাকা লাগবে, না তো এটা ভালো না। তো আম্মু তো চুড়ি খুঁজতেছে, তাই আমার চুড়ি কোথায়, আমাকে চুড়ি দিয়ে, হুইল চেয়ারে বসা, ডাক্তারের কাছে যাবো। তো আমি বলছি আম্মু তোমার চুড়ি তো খুলে রাখছি, তুমি এরকম ব্যথা পাও এই জন্য খুলে রাখছি। ডাক্তার বলছে ওনার সামনে কোনো ধরনের কোনো জিনিসপত্র রাখবেন না, উনি যেহেতু হার্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে চুড়ি আইনে দিব না, তো আমাকে কবে কিনে দিবা? কিনে দিব, আমি কালকে চুড়ি কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কিছু একটা দাও। পরে আমাদের ব্রেসলেট খুলে আম্মুকে পরাইয়া দিছি, তখন আর ভিতরে যাইনি যে চুড়ি বের করবো। এই কালকে যে আমার লাইফে আর কোনোদিন আসবে না এটা তো ভাবি নাই। আমি জাস্ট পরের দিনই আমি একটা বিল পাইলাম আমার কাজের, ভালো অঙ্কের টাকা ছিল। আমার দুলাভাইকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলাম, গোল্ডের দোকানে চুড়ি কেনার জন্য।
এখন আম্মুর যে ফিজিক্যাল প্রবলেমগুলো হচ্ছিল, এটার জন্য আমরা আবার বাসায় ফিজিওথেরাপিস্ট অ্যাসাইন করি, যে ওনাকে কিভাবে হাত এরকম করা যাবে, পা ব্যায়াম করানো, মুখের ব্যায়াম করানো, এই জন্য ফিজিওথেরাপিস্ট হায়ার করি। ওটাও চলছিল ভালোই। তো হঠাৎ করেই কেবল গোল্ডে ঢুকানো ওই দিন কেমন যেন একটা অশান্তি লাগতেছিল। আমি কিন্তু এই টানা 1 বছর আম্মুকে বাসায় রেখেই কাজে গেছি, বের হয়েছি, বাট কখনো এরকম মানে এই ফিলিংসটা কখনো হয় নাই। কেমন যেন একটা মানে কি যেন নাই, এরকম একটা ফিল করতেছি। তা আমি বারবারই আমার দুলাভাইকে তাড়া দিচ্ছি, ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি নেন, কারণ আসলামই তো মাত্র, দাঁড়াও, বাইকটা পার্ক করতে দাও। গোল্ডের দোকানে গেলাম, সাথে সাথে আপনার ফিজিওথেরাপিস্টের ফোন, আপু তাড়াতাড়ি আসো, আম্মু কেমন যেন করতেছে। আমার তো একদম মানে মনে এমন একটা মানে চিপ মারছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। ওইখানে রেখেই আর কোনো কিছু নেওয়া নাই, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বাসায় আসতে আসতে আমি আমার ডাক্তার চাচাকে ফোন দিই, আমার 8 নম্বর চাচাও ডাক্তার সার্জারির, ওনাকে ফোন দিই যে কাকা এরকম আম্মু নাকি কোনো রিয়্যাক্ট করতেছে না, তো ফিজিওথেরাপিস্ট এরকম ব্যায়াম করাইতেছে বাট উনি কোনো রেসপন্স করতেছে না। তো বলে এরকম ওই যে বুকে আপনার প্রেশার দেওয়া, মাউথ টু মাউথ হচ্ছে আপনার অক্সিজেন দেওয়া, এগুলো করতে বল, আর তুই একটা অ্যাম্বুলেন্স কল কর ইমার্জেন্সি। তো আমি ওই বাইকে বসে বসে আমি অ্যাম্বুলেন্স কল করলাম, আমার বাসার কেয়ারটেকারকে বললাম, একসাথে 3টা অ্যাম্বুলেন্স বাসার নিচে রেডি। তা আমি জাস্ট গিয়ে মানে দোতলাতেই ছিলাম জাপান গার্ডেন সিটিতে, সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেলাম। আরেকটা বাধা, আমার তো অলরেডি বাধা সকাল থেকেই মনের মধ্যে কেমন লাগতেছে। তো ঢুকে দেখি আমার হাত পা ঠান্ডা হয়নি, কিন্তু আমার রেসপন্স করতেছে না। বিশ্বাস করেন মানে আমি বুঝি নাই যে আমু নাই, কারণ এর আগে তো অনেক ডিফিকাল্টি ফেস করে আসছি, অলমোস্ট 1 বছর, অনেকবার আম্মু সেন্সলেস হয়ে গেছে, অনেকবার অনেক কিছু হয়েছে, কিন্তু ওই দিনই কেন যেন মনে হইতেছিল যে আম্মু মনে হয় নাই। পরে আমরা ধরে টরে এগুলো বাসায় ওই ইনিশিয়াল ট্রিটমেন্টে কিছু হয়নি, আমরা পাশে সিটি হসপিটাল নিয়ে গেলাম ইমার্জেন্সিতে। ওইখানে সারাক্ষণই ধাক্কাইতেছি, আম্মু উঠো 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 উঠো, কথা বলো, আমি আসছি তো, তোমার জন্য চুড়ি কিনতে গেছিলাম, চুড়ি নিয়ে আসতে পারি নাই, যাবো তোমার নিয়ে যাবো, চোখ খুলো। কোনো কিছুতে কোনো সারা শব্দ নাই। যখন ইসিজি রিপোর্টটা হাতে পেলাম, জাস্ট একটা ব্ল্যাঙ্ক লাইন। I'm really sorry যে আপনাকে এরকম একটা মোমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না, ফর সাম টেকনিক্যাল রিজন আমি এমন একটা জায়গায় বসে ভিডিওটা করছি যেখানে দুটো ক্যামেরা বসানো যায় না। সো শুধু একটা কথাই বলতে পারি আপনাদেরকে যে এই 30 ইয়ার্স বা 31 ইয়ার্সের লাইফে তানিয়া যেটা ফেস করেছে, আপনারা হয়তো কেউ তাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি ফেস করেন, কিন্তু এই মেয়েটা বাংলাদেশের সামাজিকতার জায়গাটা থেকে যে আপস অ্যান্ড ডাউন ফেস করে আজকে নিজেকে যে জায়গাটা এস্টাবলিশ করেছে, সেটা একটা ভয়ঙ্কর যুদ্ধ। এটা একটা অসাধারণ মোটিভেশনাল স্টোরি। আমি রিয়েলি সরি যে আপনার মাকে 2014-তে না, কত সালে মনে চলে গেলেন? 14-তে চলে গেলেন, এপ্রিল মাসের। আপনার বাবা তো এখনো বেঁচে আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আব্বু বেঁচে আছে। আব্বু বেঁচে আছে, আব্বু ভালো আছে, সুস্থ আছে। করোনা পজিটিভ ছিল, 15 দিন হসপিটালে ভর্তি ছিল, এখন ভালো সুস্থ। তো এরপরে কি হলো? মানে 2014-তেই তো আপনার আবার বিজনেসটাও ডিভাইড হয়ে যায়, ওই সময়টাতেই একই ঘটনা, একই বছরে, মানে 2টা ট্র্যাজেডি। রাইট, তো হচ্ছে প্রফেশনাল লাইফ আর হচ্ছে আম্মুর পার্সোনাল লাইফ। বাট আপনি গিভ আপ করেন নাই? আমি গিভ আপ করিনি কেন ভাইয়া, আমি মানে বয়সের তুলনায় অতিমাত্রায় আমি প্র্যাকটিক্যাল। তো মন খারাপ কার না হবে? যার মা নাই তার কেউ নাই। আমার এত সাকসেস, এত মানে অলরেডি অ্যাসেট আমি ক্রিয়েট করেছি কাজ করে, অলরেডি একটা সামাজিক একটা পজিশন আমি নিতে পারছি, বাট এই সব কিছুর ভ্যালুর সাথে যদি আপনি মেজার করেন আম্মু নাই, আমার কাছে মনে হবে আমি আসলে খালি। আমি যদি একটু শর্ট করে কোশ্চেনগুলো করি আপনাকে, আপনার সাথে এখন কতজন এমপ্লয়ি কাজ করছে? আপনার ইউনিভার্সাল না ভার্সেটাইল ইভেন্ট মেকার আমার হচ্ছে বেতনভুক্ত আছে 15 জন। রেগুলার বেতন পায় আপনার এখান থেকে? বেতন পায়। ওকে। এবং আমি যেটা মানে আস্তে আস্তে যেটা আমার গ্রো করছে বিজনেসে, যে
যে আমি যদি যতদিন নিজে স্বাবলম্বী না হব আমি আমার ক্লায়েন্ট হারাবো, কারণ এত কম্পিটিটিভ মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে কস্ট মিনিমাইজ করতে হবে। রাইট। সো আমি যখন আমার লাইট লাগতেছে, সাউন্ড লাগতেছে, ট্রাস্ট লাগতেছে, এলইডি লাগতেছে, যেহেতু কর্পোরেট কাজ সব করতেছি কন্টিনিউ, আমার গ্লাস সিস্টেম লাগতেছে, আমি যখন হায়ার করতেছি তখন কিন্তু এখানে আমার ব্রোকারকে একটা চার্জ দেওয়া লাগতেছে। আস্তে আস্তে টাকা জমিয়ে আমি এই জিনিসগুলো নিজেই কিনে ফেলি। মানে এগুলো সব আপনার নিজের এখন আছে? হ্যাঁ, আমার নিজের আছে। সো আমি যদি অ্যাসেট ভ্যালুর জায়গাতে যাই, আপনি রাইট নাও তো আপনি এমবিএ কমপ্লিট করেছেন বোধহয়? আমি মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং থেকে ওইসিটি কলেজ থেকে 2016-এ, এবং এরপর আমি আইসিএমএবিও করেছি লেভেল 2 পর্যন্ত। ওকে, আপনি এরপরে নিজের প্রতিষ্ঠানটা গ্রো করেছেন, কোথাও জবের জন্য ট্রাই করেননি? না, জব আসলে আমার ছোটবেলা থেকেই কখনো করার ইচ্ছা ছিল না। সো আপনার এই অ্যাসেট ভ্যালু যদি বলি, আপনার 2000 মাত্র 6 বছর হয়েছে আপনার প্রতিষ্ঠানে, অ্যাসেট ভ্যালু যদি বলি আপনার প্রতিষ্ঠানে সেটা কত? আমার আনুমানিক এটা 35 লাখ প্লাস। 35 লাখ প্লাস এই মাত্র আপনার 6 বছরে? 6 বছর। এবং সেখানে 15 জন মানুষের 15টা পরিবার আপনার এটাতে ইনভলভ। জি। আপনার বাবার ঋণের কি অবস্থা? আব্বুর ঋণ অলমোস্ট 95% আপনার মানে সলভ হয়ে গেছে। আমার চাচারাও অনেক এটাতে বড় একটা অবদান রেখেছে, কারণ আপনি নিজেও অবদান রেখেছেন। আমি নিজেও আব্বুকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি। ফ্যামিলিটা টানার ব্যাপারে আপনি মুখ্য ভূমিকায় আছেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমার ছোট বোন তো হচ্ছে যে দুজন পড়ালেখা করতেছিল, ইমিডিয়েটলি যেটা আমার ছোট, সে অলরেডি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ও টিউশনই করতেছে। বাট তার চেয়ে ছোট যেটা আছে, ওর পড়ালেখার খরচ তো স্টিল নাও বিয়ার করতে হচ্ছে। এবং আমি যে এই যে 2010 থেকে জার্নিটা শুরু করলাম আমার ব্যবসায়িক জীবনে, আমি কিন্তু 2010 থেকে আব্বুর কাছ থেকে ওই যে 100-200 টাকা করে পকেট মানি এখন পর্যন্ত আমি আটানাও নেইনি। এই 20 বছর আমার পড়ালেখার খরচ, আমার চিকিৎসা, আমার শখ, আমার আহ্লাদ, আমার সবকিছু পূরণ আমি নিজেই করেছি। আপনাকে আমি প্রশ্নটা অনেক শুরু থেকেই করবো ভাবছিলাম, সেটা হলো যে যেই ভূমিকায় আপনি ছিলেন সেটা একটা ছেলের ভূমিকা। আমাদের সামাজিকতার দৃষ্টিভঙ্গিতে সবাই চিন্তা করে যে একটা ছেলের ভূমিকা এটা। আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন, বা আপনি একই সাথে প্রবলেমের জায়গাটা না গিয়ে বরং আমি এই জায়গাটাকে যদি ডিফাইন করতে চাই যে একটা মেয়ের জন্য আমাদের এই সোসাইটিতে গ্রো করা সহজ কিনা? না, এটা এখন পর্যন্ত দুঃখজনক হলেও সত্যি, এটা এখন পর্যন্ত সহজ না। কারণ দেখেন, যদি আমার লাইফের উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন, খুব শিক্ষিত একটা পরিবার, আমাদের প্রত্যেকটা চাচা বাবা সবাই অনেক শিক্ষিত। তো শিক্ষার যে অভাব আছে তা কিন্তু না, প্রচণ্ড শিক্ষিত পরিবার। তারপরেও তার কিন্তু মেন্টালিটিতে আসছে যে এই যে কাজের বৈষম্যটা, তুমি এই কাজ কেন করবা, এটা তো একটা কামলা খাটার মতো কাজ। তো এই জায়গাটাতে কিন্তু এটা কিন্তু শিক্ষার কারণে হয় নাই, পারিবারিক থেকে কিন্তু একটা বাইন্ডিংস আমার ছিল। আমি কিন্তু প্রথম 6 মাস কিন্তু জানাইতে সাহস পাই নাই যে আমি এই কাজ করতেছি, কারণ আমি জানি প্রবলেম ফেস করতে হবে। রাইট। এবং এর মধ্যে আরো যত ধরনের ইনসিডেন্ট হলো আমার সাথে, যেমন আমার একটা ছিনতাই হয়ে গেছিল, ল্যাপটপ চলে গেছিল, আমার 4 টেরাবাইট আপনার ব্যাকআপ ছিল, সেটাও চলে গেছিল। তারপরেও আমাকে এখানে সার্ভাইভ করে থাকতে হবে, কারণ আমি জানি আমি বিজনেস ছাড়া বা আমার যেটা বলি যে আমার শখ থেকে এটা নেশা হয়েছিল, নেশা থেকে পেশা হয়েছিল। সো প্রত্যেকটা এন্টারপ্রেনারের উচিত সে কাজটা করা যে কাজটা করলে তাকে মনে হবে না যে সে অ্যাকচুয়ালি কাজ করতেছে, কাজের মধ্যে মজাটা। তো সমাজের দৃষ্টিকোণ থেকে বললে আমি যে ধরেন এখন তো অনেকটাই মানে বলতে পারি যে আমার ফ্যামিলিগত যে দৃষ্টিকোণটা ছিল সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমার আব্বুও প্রাউড ফিল করে। আমি যখন ফোন করে বলি, আব্বু আমার প্রোগ্রামে মাননীয় রাষ্ট্রপতি এসেছেন, লাইভ যাচ্ছে বিটিভিতে, তুমি দেখো, এটা বলতে আমার যতটা না ভালো লাগে, ওটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের দেখতে আমার চেয়ে বেশি ভালো লাগে। আমি কোথাও ওয়েবিনার করছি, কোথাও ইন্টারভিউ দিচ্ছি, সেটার সাথে সাথে যখন লিঙ্কটা দেই, ওনারাই কিন্তু আগে দেখতেছে, ওনারা সাপোর্ট দিচ্ছে। কিন্তু পাশাপাশি যদি একটা কথা বলি, দেখেন আমি যখন অসহায় ছিলাম, আমার যখন দরকার ছিল কোনো একটা মানে আমার কাঁধে হাত রাখার মতো মানুষ, যেহেতু আমার ফ্যামিলিতে এতগুলো বিজনেস পার্সন আছে, আমার ফ্রেন্ড সার্কেলে এত মানুষ আছে, তারা যদি আমাকে শুরুর থেকে মানে সাপোর্টটা দিত, আমার কিন্তু এই 10 বছর কিন্তু আমার এই টানাপোড়াটা লাগতো না। তা আসলে কিন্তু সবকিছু ফ্যামিলি থেকে আগে আসা উচিত, পরে তো আমি সমাজে চিন্তা করব। আমি এক্ষেত্রে একটু ডিফারেন্ট এই কারণে, অনেকেই আমার জায়গায় হলে থেমে যেত যে না, আব্বু চাচ্ছে না, আব্বু এটা পছন্দ করেন, আমি করব না। আমি অনেক কিছুই আব্বুর কারণে স্যাক্রিফাইস করেছি, যেমন বলেছি যে আমি এখন পর্যন্ত হচ্ছে আমি ফটোগ্রাফিটা আমি স্যাক্রিফাইস করলাম। তারপর
আমি কখনো আমার সবসময় চেষ্টা করেছি যে ফিমেল ফ্রেন্ড সার্কেল মেনটেন করার, সেফটি সিকিউরিটি পারপাসে। তো সবকিছুর ক্ষেত্রে আমি ঠিক আছি, মেনেছি তার কথা, কিন্তু যেদিকে আমি দেখবো যে না এই ভিউগুলো চেঞ্জ হওয়া উচিত আস্তে আস্তে, যে শুধুমাত্র একটা ছেলের ওপর একটা ফ্যামিলি ডিপেন্ড করে না, সেখানে আপনি কোনো কম্প্রোমাইজ করেন না, আমি সেই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ ঠিক এই জায়গাটা থেকেই আমি যদি একটা পরামর্শ চাই, আমাদের যারা শ্রোতা থাকলেন, অসংখ্য মেয়েরা দেখেন এখানে, আমি জানি আমার এই কন্টেন্টটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আপনি কি বলবেন একটা মেয়েকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, একটা মেয়ে শুধু নিজে চলবে না, তার পরিবারকে ক্যারি করার মতো যোগ্যতা রাখে, সেটা আপনার ভিডিওতে আপনি আপনার বক্তব্যে প্রমাণ পেয়েছে, আপনি তাকে কি পরামর্শ দিতে চাইবেন? কোন এনার্জি নিয়ে আসলে মাঠে নামতে হবে? দেখুন, আমরা অনেক বড় বড় ফেমাস মানুষরাও অনেক কন্টেন্ট বানায়, অনেক ভিডিও বানায় মোটিভেশনের উপর। এই যে মোটিভেশনের উপর ভিডিওগুলো বানায় না, এই যে বলতেছে তার নিজেরও তো একটা মোটিভেশনের দরকার আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে সেলফ মোটিভেশন। প্রত্যেকটা মানুষ, এটা আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলবো, যে প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিন রেগুলারলি আপনার 10 বা 15 মিনিট সময়, সেটা সকালে রাত্রে যে কোনো পছন্দময় ফ্রি টাইমে সেলফ মোটিভেশনকে নিয়ে যদি একটু ভাবি যে আমার লাইফে অনেক মানুষের, প্রত্যেকটা মানুষের লাইফে, আমার লাইফ যারা দেখছে, আপনি আছেন, প্রত্যেকটা মানুষের লাইফে যার যার অবস্থান থেকে অনেক সমস্যা আছে, সমস্যা তো থাকবেই, কিন্তু এই সমস্যা যে পরবর্তীতে আরো বাড়বে না এর যেমন কোনো গ্যারান্টি নেই, আমি চেষ্টা করলে সেই সমস্যাটা যে আরো কমাতে পারবো না এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো চেষ্টা সবসময় থাকতে হবে। আমি যেটা মনে করি, আমি যদি ভাবতাম আমি একটা মেয়ে মানুষ, আমার তেমন কোনো একটা টাকা নাই, আমি করব, আমার কোনো সাপোর্ট নাই, আমি কি করব? মানে আমি কি কারো কাছে জবের জন্য অ্যাপ্লাই করব, না কাউকে যা বলবো যে আমাকে বিজনেস করার জন্য টাকা লোন দেন? আমি এগুলো কোনো কিছুই করিনি। কেন করিনি? কারণ আপনি সবসময় দেখবেন আপনি কোন কাজ করতেছেন, আপনি ওপেন হন, আপনি আপনার ফ্যামিলি, আপনার বাবা মার সাথে আপনি ওপেন হন, তাদের কাছ থেকে কোনো কিচ্ছু লুকাবেন না। বিশ্বাস করেন যে আপনার বাবা মার চেয়ে বড় সাপোর্ট আপনার এই পৃথিবীতে কেউ নাই, সে আপনার যত ঘনিষ্ঠ হোক। আপনি যদি আপনার প্যারেন্টসের কাছে একদম খোলামেলা থাকেন, একটা ওপেন বুক যে আপনাকে পড়তে পারবে, আপনি যে কোনো প্রবলেম তার সাথে শেয়ার করেন, আপনার পার্সোনাল হোক প্রফেশনাল, আপনি বড় একটা সাপোর্ট সেখান থেকে পাবেন। হ্যাঁ, আমি 6 মাস বলতে পারিনি আমার বাবার কাছে, কারণ আমি জানি আমার বাবার মাইন্ডসেট কি, বাট আজকের দিনের ডেটে যদি আমি বলি, আমার চেয়ে বেশি প্রাউড আমার বাবা, কারণ আমি যে জায়গায় আমি কাজ করতেছি, তো এই জায়গায় তো আমি একদিনে চলে আসতে পারবো না। আমি তানিয়া যদি 2010 সালে সেই 22,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আমি সিনেমাতে যেতাম, আমি হয়তো ক্যান্টনমেন্টে গেট দিয়ে ঢুকতে পারতাম না। আমার পরিচয় কি? এখন আমি যে কোনো গেট দিয়ে আমার অ্যাক্সেস অ্যালাও, ইভেন নট অনলি ঢাকা ক্যান্টনমেন্ট, আমি ঢাকার বাইরে অনেক ক্যান্টনমেন্টে কাজ করতেছি। তো এই জিনিসগুলো কিন্তু ধাপে ধাপে আসছে। আপনার যে কোনো প্রফেশন বলেন, এটা জব সেক্টর হোক, বিজনেস হোক, আপনাকে অবশ্যই আপনার ধারাবাহিকতা থাকতে হবে, আপনার কাজের, আপনার ক্রিয়েটিভিটির। আপনি সবসময় চেষ্টা করবেন আমি যেটা করব অনেস্ট ওয়েতে করব, আমার 100% আমি দিব। আপনার কোনো একটা ভুল হয়ে গেছে, আপনার ফ্যামিলিকে জানান, আপনার ক্লায়েন্টকে জানান, আপনার যে কাজ করছে তাকে সহযোগীকে জানান যে আমার এই ব্যাপারটা ভুল হয়ে গেছে, তুমি এটা ঠিক করে নিও। কখনো মানে আমি নিজে যেটা ফিল করি যে আমি কখনো কোনো ভুল করে সরি বলতে, আমি এক জায়গায় 100 বার সরি বলতে রাজি আছি, কিন্তু আমার যেখানে ভুল নাই সেখানে যদি কেউ আমাকে ব্লেম করে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তার ভুলটা কিভাবে ভাঙানো যায়। আমি দ্বন্দ্বে যেতে রাজি না। দেখুন